মানে স্টুডেন্টস ভালো মানেই আপনি আমার স্টুডেন্টে ভালো মানে আমার ভালো। ওকে। এরকম না যে আমার ভালো বা স্টুডেন্টে ভালো না, স্টুডেন্টে ভালো হলে আমি খুশি। তো স্যার এই যে সালোক সংশ্লেষ যে চ্যাপ্টারটা রয়েছে, তো সালোক সংশ্লেষ ব্যাপারটা কি আছে এবং প্রাণী জগতের গুরুত্ব কি আছে, কোষ বিভাজন এবং ভাইরাস ব্যাপারটা কি আছে? সেটা হচ্ছে নিট হচ্ছে ডাক্তারি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। অবশ্যই এটা আমি আর একটু বিস্তারিত একটু পরে বলছি। ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তো স্যার ব্যাপারটা কি আছে একটু খুলে বলুন তো। সো এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্টুডেন্টসরা দেখছো তাদের জন্য এই প্রশ্নটা। তো স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস রয়েছে, তারা নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি কী করে করবে? মানে বায়োলজিতে কেউ যদি বায়োলজি নিয়ে এগোতে চাইছে, তারা বায়োলজিটা কী করে পড়বে? তো স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে? তো স্যার স্টুডেন্টসরা যদি মেডিকেল নিয়ে ইন ফিউচার পড়তে চাইছে, তো তারা কীভাবে নিজেদের তৈরি করবে প্রথম থেকে? জীবন গঠনের পথে বাংলার জাতীয়তাবাদী অন্ধ্রপ্রদেশের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা। তো আমার সাথে রয়েছে ডক্টর অমৃতেন্দু দত্ত, ইনি একজন বায়োলজির প্রফেসর আছেন। তো এই ভিডিওতে আমরা বায়োলজির বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। তাছাড়া তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কী করে ভালো রেজাল্ট করতে পারবে, তোমরা যদি ডাক্তারি নিয়ে পড়তে চাও সেটা কী করে তোমরা করতে পারবে, তোমরা যদি নিট ক্লিয়ার করতে চাও সেই সমস্ত ব্যাপার আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো তোমরা যদি স্যারের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে স্যারের পুরো ডিটেলসটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে তোমরা স্যারের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার স্যার। নমস্কার। তো কেমন আছেন বলুন? দেখো, আমি বলতে গেলে আমি তো একজন টিচার, সে প্রফেসরই বলে যাই বলে আলটিমেটলি টিচারের মধ্যেই আসছে। আমি পড়াতে খুব ভালোবাসি, ছোটো থেকেই আমি পড়াতে ভালোবাসি। ছোটো থেকে আমরা যবে থেকে শুরু করেছি এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আমার প্রায় নিয়ার অ্যাবাউট 17 ইয়ার্স হয়ে গেল, 17 বছর ধরে পড়াচ্ছি। তো তার মধ্যে আমি বললাম স্টুডেন্টদের নিয়ে থাকতে খুব ভালোবাসি। যত স্টুডেন্ট হবে তত আমার আনন্দ বেশি, বা স্টুডেন্টরা যত প্রশ্ন করবে আরও বেশি আনন্দ। আমি ওই রকম নয় যে এই নোট দিয়ে ছেড়ে দিলাম একটু বুঝিয়ে দিলাম না, আমি যত স্টুডেন্টদেরকে বোঝাতে পারবো তার মধ্যে দিয়ে আমি আনন্দ পাবো। তো যত স্টুডেন্ট বাড়বে আমি বলবো ভালো আছি, তারপর আমি ভালোই আছি, কারণ আমার প্রচুর স্টুডেন্ট এখন আপাতত রয়েছে, সত্যি ভালো রয়েছে। মানে স্টুডেন্টস ভালো মানেই আপনি আমার স্টুডেন্টে ভালো মানে আমার ভালো। ওকে। এরকম না যে আমার ভালো বা স্টুডেন্টে ভালো না, স্টুডেন্টে ভালো হলে আমি খুশি। আমি টিচার, আমি প্রফেসরই বলে এবার টিচার, আমি খুশি, স্টুডেন্টে ভালো হলে খুশি। ওকে। তো স্যার আপনি তো বায়োলজি পড়ান, তো বায়োলজির এই যে বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন ধর সমস্যা থেকেই থাকে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে, তো স্যার এই যে সালোক সংশ্লেষ যে চ্যাপ্টারটা রয়েছে, তো সালোক সংশ্লেষ ব্যাপারটা কি আছে এবং প্রাণী জগতের গুরুত্ব কি আছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুমি করেছো। এটা হচ্ছে গিয়ে আমাদের সামনে মাধ্যমিক আছে এই বছরে, তো সেই মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সালোক সংশ্লেষ, বা উচ্চ মাধ্যমিকের মধ্যে সালোক সংশ্লেষ পড়ছে, সবেতেই আছে। সালোক সংশ্লেষ তো বাদ দিয়ে জীবন চলে না। তো সালোক সংশ্লেষটা হলো ব্যাপারটা হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটাই হচ্ছে কি সালোক সংশ্লেষ। সেটা করার জন্য উদ্ভিদের দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে জল। এই দুটো জিনিস মিশিয়ে নিয়ে সে গ্লুকোজ খাবার তৈরি করে, সঙ্গে অক্সিজেনও তৈরি করে, যার জন্য আমরা বেঁচে আছি, বলতে পারি গোটা প্রাণী জগৎ বেঁচে আছে। যদি আমরা বলি সালোক সংশ্লেষের তাৎপর্য কি বা গুরুত্ব কি, তা প্রধান গুরুত্বই হচ্ছে এই যে উপজাত বস্তু রূপে প্রধান বস্তু গ্লুকোজ, যেটা উদ্ভিদের খাদ্য, সেই উদ্ভিদকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। সরাসরি করে কারা? তৃণভোজী প্রাণীরা। আর আমরা তৃণভোজী প্রাণীদের খেয়ে বা ভেজিটেবলসকে আমরা খাদ্য গ্রহণ করছি। সেটা তো গেল। খাদ্য ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। এটা আমি বলবো আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ অক্সিজেন না থাকলে আমরা 1 সেকেন্ডও বাঁচতে পারবো না, কোনো প্রাণী ইনক্লুডিং মানুষ বাঁচতে পারবে না। সালোক সংশ্লেষের তাৎপর্য এখানেই যে অক্সিজেনটা আমরা প্রধানত পাচ্ছি, তার সঙ্গে খাদ্যও পাচ্ছি। এই হচ্ছে সালোক সংশ্লেষের সারমর্ম বক্তব্য বা ইম্পর্টেন্স বলতে পারি। তো কোষ বিভাজন এবং ভাইরাস ব্যাপারটা কি আছে? কোষ বিভাজন ভাইরাস আর একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাকে রাজীব জিজ্ঞেস করছে। মাধ্যমিকের জন্য তো মারাত্মক গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিক অবশ্যই আসে। এবং এই যে নিট পরীক্ষা সম্বন্ধে আমি একটু বলি। সেটা হচ্ছে নিট হচ্ছে ডাক্তারি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। অবশ্যই এটা আমি আর একটু বিস্তারিত একটু পরে বলছি। সে ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রেও কোষ বিভাজন চ্যাপ্টারটা এবং ভাইরাসটা খুবই গুরুত্বপূর্ণ, যত না সালোক সংশ্লেষ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইটা। তো এই জায়গাটা যদি আমরা ভালো করে করতে পারি, জিনিসটা আমি একটু বুঝিয়ে বলছি ব্যাপারটা কি। আশা করি তোমরা স্টুডেন্টরা মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো ইনক্লুডিং মেডিকেল পরীক্ষা যারা বস্তু নিট সেখানে উপকৃত হবে। তার আগে আমি একটু বলে দিই রাজীবকে, সেটা হচ্ছে আমার কাছে যারা স্টুডেন্টরা পড়ে তার মধ্যে সালকি অঞ্চলের প্রায় সমস্ত স্কুলের স্টুডেন্ট আছে, যেরকম রাজগড়িয়া স্টুডেন্ট রয়েছে, সালকে হিন্দু স্কুলের স্টুডেন্ট আছে, সাবিত্রী বিদ্যালয়ের রয়েছে, উষাঙ্গিনীর রয়েছে, এবং শিল্পাশ্রমের স্টুডেন্ট রয়েছে,
তো ইত্যাদি বিভিন্ন স্কুলে রয়েছে। এছাড়া আমি বলবো যদি সালকে বাইরেও বলা যায় তাহলে লিলুয়ার কিছু স্কুল আছে, যেটা লিলুয়া ক্যাম্পাস স্কুল, লিলুয়ার কিছু স্কুল আছে, সেই সব স্কুলের স্টুডেন্ট আছে। কিছু ইংলিশ মিডিয়ামের আছে, যেটা মারিয়াস ডে স্কুলের স্টুডেন্ট আছে, বিভিন্ন সেন্ট পলস যে স্টুডেন্ট আছে, সেন্ট থমাসের আছে। সবচেয়ে বড় কথা হলো যে মেয়েদের সবচেয়ে নাম করা স্কুল আমাদের হাওড়ার মধ্যে, মধ্য হাওড়ায় তারা সুন্দরী গার্লস, তারও একটি দুটি করে স্টুডেন্ট আমার কাছে আছে। তো সেদিন তাই বলবো আমি আমার ব্যাচ খুবই সমৃদ্ধ, মেয়েদের পড়িয়ে আমি আনন্দ পাই। তো এদের পরে থেকে আমি টপিক সম্বন্ধে বলছি, কোর্স ডিভিশন টপিকটা। কোর্স ডিভিশন ব্যাপারটা কীরকম আগে জিনিসটা একটু বলি। সেটা হচ্ছে ধরো স্টুডেন্টদের জন্য বলছি, তোমরা ভালো করে শোনো। একটা কোর্স রয়েছে, সেই কোর্স থেকে আমার কী করে 2 বা 4 বা 16টা কোর্স তৈরি হবে। তো মাইটোসিস আর মিওসিস নামে 2টো বিভাজন রয়েছে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমরা দেখছি আমাদের যে দেহকোষ রয়েছে, দেহকোষ মানে আমাদের গা, হাত, পা, মুখ, কান, চোখ, মুখরা রয়েছে, এইখানে কোনো জায়গায় যদি কেটে যায় বা ছড়ে যায়, সেখানে নতুন করে রিপেয়ার হচ্ছে, তৈরি হচ্ছে, তার জন্য মাইটোসিস দরকার। এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 46 থাকলে মাইটোসিসের ফলে পরবর্তী যে কোষ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, 46 থাকে। তার জন্য আমরা বলতে পারি চামড়া যদি আমার এখানটা কেটে যায়, পরে কোনো জুড়ে গেলে কিন্তু আর কোনো দাগ থাকে না, মিলিয়ে যায়। আর আরেকটা হলো মিওসিস, সেটা হচ্ছে যখন জনন কোষ দেখছি আমরা, যেরকম পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু বা মহিলাদের ডিম্বাণু, সেই জনন কোষের মিলনে তো আমরা জানি শিশু তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়। তো সেই জনন কোষটা কিন্তু হ্যাপ্লয়েড, মানে 23খানা ক্রোমোজোম থাকে। দেহকোষ ডিপ্লয়েড 46, জননকোষ 23খানা থাকে। যে পদ্ধতিতে 2n থেকে n অর্থাৎ 46 থেকে 23টা ক্রোমোজোম হচ্ছে কোষের মধ্যে এবং হয়ে পুং জননকোষ, স্ত্রী জননকোষ বা পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট হচ্ছে, সেই কোষ বিভাজনটা কি বলা হচ্ছে মিওসিস। তার চলতি কথা আমরা বলতে পারি, খুব সোজা করে আমরা বলতে পারি দেহকোষে ঘটছে আমার মাইটোসিস আর জননকোষে ঘটছে মিওসিস। বাকি এর পদ্ধতি আছে বিভিন্ন, সেগুলো তোমরা পড়তে পড়তে শিখবে। যেরকম 10-4টে করে আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ইত্যাদিগুলো আমরা পড়তে পড়তে আমরা শিখবো। এটা কোষ বিভাজন সম্বন্ধে আমি তোমাদের একটু ব্রিফলি বললাম। এবার ভাইরাস সম্বন্ধে একটু বলি। এই পৃথিবীতে যদি তুমি বলো পৃথিবীর প্রথম জীব কি, আমরা অনেকে উত্তর দিই অ্যামিবা বা ব্যাকটেরিয়া। কিন্তু তার আগে যদি প্রশ্ন করা যায় পৃথিবীর প্রথম বস্তু কি, যেটা জীব আর জড় বস্তুর মধ্যে পড়ছে, যেটা জড় না জীবন, তো সেটা হচ্ছে কি ভাইরাস। কারণ ভাইরাস এমন একটা জিনিস, সে যখন আমাদের শরীরের ভেতর থাকে, আমরা হচ্ছে পোষক কোষ থাকে, তখন সে জীবের আচরণ করে। যখন সে বাইরের এনভায়রনমেন্টে থাকছে, তখন সে জড়ের আচরণ করছে। তাই একে আমি জীব বলতে পারি না, কিন্তু জড়ও বলতে পারি না। তাহলে জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, এইটাই হলো অ্যান্সার যে পৃথিবীর প্রথম সৃষ্ট বস্তু হলো ভাইরাস। এবার এই ভাইরাস বিভিন্ন রকমের আছে, তার মধ্যে কি একটা উপকারী ভাইরাস আছে, কি দুটো, যেরকম তার নাম ব্যাকটেরিওফাজ। যে হচ্ছে উপকারী ভাইরাস কেন, সে অন্যান্য ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, অন্য ব্যাকটেরিয়াকে মেরে তারপরে সে জীবন ধারণ করে। তাহলে পরোক্ষভাবে বলতে পারে ব্যাকটেরিয়াকে মারছে মানে আমাদের উপকার করছে। কিন্তু বেশিরভাগ ভাইরাসই তোমরা জানো অপকারী ভাইরাস, ক্ষতিকর। যেরকম পক্স ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখি চিকেন পক্স আমাদের হয় এখন। চিকেন পক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাইরাসটা রয়েছে এটা আমাদের ভ্যারিসেলা ভাইরাস। সেই ভ্যারিসেলা ভাইরাস কি করছে, আমাদের সেই পক্স ঘটনা ঘটাচ্ছে। আবার সেই ভাইরাস কিন্তু যে বলবো যে খুব বেশি দিন শরীরে থাকে তা নয়, 14 দিন পর্যন্ত থাকার কোটা, 14 দিন শরীরে থাকবে তারপর চলে যাবে। আমরা দেখেছি পক্সের মাধ্যমে কারো রোগ হলে 14 দিন পর সে সুস্থ হয়ে ওঠে এবং 21 দিন পর সে বাইরে বেরোতে পারে। কেন এরকম? ভাইরাস তার বংশবৃদ্ধি করার জন্য 14 দিন টাইমই নেয় এবং করার পরে সে শরীর থেকে বেরিয়ে যায়। অন্য কাউকে হয়তো সে ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে, কিন্তু আমার শরীর 14 দিনই থাকবে। এবার আমরা ওষুধ কেন খাই? সে ভাইরাসের যে প্রকোপটা, তার যে শরীরে টক্সিনটা বেরোচ্ছে, শরীরে ক্ষতি করছে, সেটাকে আমার হাত থেকে বাঁচার জন্য আমরা ওষুধটা খাচ্ছি। ভাইরাসে কিন্তু আপনি মনে রাখতে হবে, ভাইরাসে কিন্তু মারা যায় না। অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল আছে, অ্যান্টিভাইরাল বলে কিছু হয় না। কম্পিউটারের ভাইরাসের আলাদা জিনিস, কিন্তু আমাদের বায়োলজির ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে যে ভাইরাস, এখন ওষুধ হয় না। ভাইরাস শুধুমাত্র অকেজো করে দেওয়া যায়, ফলে ভাইরাস 14 দিন পর বেরিয়ে যাবে, তাহলে আমরা সুস্থ হয়ে গেলাম। কিন্তু ভাইরাসে মারা যায় না, সে কিন্তু অন্য কাউকে গিয়ে এফেক্ট করবেই, ক্ষতিগ্রস্ত করবে। স্যার ভাইরাসের প্রাণ রয়েছে? ভাইরাসের প্রাণ রয়েছে কিনা খুব সংশয় আছে। বিভিন্ন বিজ্ঞানের মহলে যে আলোচনা হয়েছে, বা আমি যতটুকু মানে স্টাডি করেছি, বিভিন্ন আর্টিকেল, জার্নাল পড়েছি, সেখানে জানা যাচ্ছে যে ভাইরাসকে কখনো দেখা যাচ্ছে প্রাণ রয়েছে, কখন যখন সে আমাদের শরীরের ভেতর রয়েছে, যখন যে বাইরে চলে গেল পরিবেশের মধ্যে, যখন দেখা যাচ্ছে প্রাণ নেই। তাই বিজ্ঞানী কিন্তু বলতে পারছে না যে এটি পুরোপুরি প্রাণ আছে। এর 100 প্রাণ আসে, 100 প্রাণ যায়। ওই জন্য একে বলছে জীবন আর জ্বর না, দুটোর মধ্যবর্তী পর্যায়ের বস্তু। কিন্তু যখন শরীরে ঢুকবে তখন প্রাণ হবে, অ্যাক্টিভ হয়ে যায় এবং ক্ষতি আমাদের করে। ওকে। আর এই ভাইরাসের কি মানে কোনো লিঙ্গ রয়েছে, মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ? না, ভাইরাসের ক্ষেত্রে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নেই। তবে প্রশ্নটি তুমি করেছো, ইম্পর্টেন্ট প্রশ্নটা করেছো। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে।
ওকে, ব্যাকটেরিয়া করা গেছে পুংলিঙ্গ বিজ্ঞানীরা, স্ত্রীও হতে পারে পুরুষও হতে পারে করা গেছে। ব্যাকটেরিয়া। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এখনো পর্যন্ত করা যাচ্ছে না পুরুষ কিস্তি, কারণ ভাইরাসের শরীরে তো কোষ বলতে কিছু নেই, না। খালি একটা কোষ পর্দা রয়েছে প্রোটিন দিয়ে তৈরি, তার ভেতরে সেটাকে নাম হচ্ছে ক্যাপসিড। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উচ্চ মাধ্যমিক মাধ্যমে ক্যাপসিড কি প্রশ্ন আছে। এবং তার ভেতরে একটা সিঙ্গল স্ট্যান্ডার্ড মানে একতন্ত্রী ডিএনএ বা আরএনএ আছে, আর কিছুই সেরকম নেই, না রাইবোসোম আছে না লাইসোসোম আছে, ব্যাকটেরিয়া তবু আছে কিন্তু এর নেই, যাই হোক সম্পূর্ণ কোষ করা যায় না। তাহলে এক্ষেত্রে একটা কোশ্চেন আসছে যে সাপোজ ধরে একটা ছোট বালির কণা রয়েছে আর একদিকে একটা ভাইরাস রয়েছে, ভাইরাসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো তো মানে মানব শরীরেও তো দেখতে পাওয়া যায়, যেগুলো যে বললে। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো সেটা একটা মানে জড় পদার্থ আমরা না বলতে বলা পারি, যাবে না, জড় পদার্থ ভাইরাস কখনোই বলা যাবে না। বলা যাবে না সেক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা কি, বিজ্ঞানী মহল বলছে যে ভাইরাস অবশ্যই জীবন্ত জীব, কিন্তু যখন ও আমাদের দেহের বাইরে রয়েছে তখন দেখা যাচ্ছে যেন মরার মতো রয়েছে, অত ওর শরীরে যে অ্যাক্টিভিটি গুলো হয়, যেটা বিপাক ক্রিয়া আমাদের হয়, হ্যাঁ। আমাদের শ্বসন ক্রিয়া হচ্ছে, বা ধরো আমাদের ক্ষেত্রে যে রেচন যেটা হচ্ছে। রেচন হচ্ছে, জনন হচ্ছে, হৃদস্পন্দন হচ্ছে, ওদের এসব কিছু নেই। বা সবচেয়ে বড় কথা যে সেল ডিভিশন, একটু আগে বললাম হ্যাঁ হ্যাঁ, কোষ বিভাজন। মাইটোসিস মিয়োসিস, ভাইরাস যখন আমাদের দেহের ভেতর থাকে তখন মাইটোসিস মিয়োসিস ওর হচ্ছে, কিন্তু দেখুন দেহের বাইরে চলে যায় সেল ডিভিশনও হচ্ছে না। এইসব দেখে বিজ্ঞানীরা বলছে যদিও জীব কিন্তু জড় পদার্থের আচরণ করছে দেহের বাইরে, তাই পুরোপুরি জীব বলা যাচ্ছে না, পুরোপুরি জড় পুরোপুরি জড় বলা যাচ্ছে না, মধ্যবর্তী পর্যায়ে একটা জীব। ফলে বালির কণার সাথে তুলনা করলে চলবে না, বালির কণা তো পুরোপুরি জড় বস্তু, ও কিন্তু পুরোপুরি জড় বস্তু নয়। ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তো স্যার ব্যাপারটা কি আছে একটু খুলে বলুন তো। ডিএনএ নিয়ে বলতে গেলে নামটা ঠিকই বললো রাজীব, যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এর একটা বিশাল দক্ষযোগ্য ব্যাপার আছে, কারণ পৃথিবীর আদি যুগ থেকে সৃষ্টি হয়ে এখনো পর্যন্ত পুরোপুরি রহস্য ভেদ করা যায়নি। তো যতটা জানা গেছে সেটাই বলবো, অনেকটাই জানা গেছে, বিজ্ঞানী ওরা যত জানা গেছে ততটাই আমাদের এখন সিলেবাসে ইনক্লুড হয়েছে, উচ্চ মাধ্যমিকে তো বিশেষ করে ইনক্লুড হয়ে গেছে, 11-12 মাধ্যমিকে অল্প অল্প দিয়েছে। তো ডিএনএ হচ্ছে দুটো প্যাঁচ দিয়ে তৈরি, প্যাঁচ মানে বলতে পারে তন্ত্রী, দুটো তন্ত্র দিয়ে তৈরি, ইংরেজিতে ডাবল হেলিক্স মডেল। আমি যদি এরকম ভাবে ছবি দেখাই, স্টুডেন্টরা তোমরা দেখো, এইভাবে একটা প্যাচ এরকম ভাবে গিয়ে এই যদি নামে, উল্টো দিয়ে যেটা কাজ ভাবো নামছে, তাহলে মাঝখানে একটা কি হলো, একটা গোল মতো আকৃতি হবে দুটো প্যাচের মাঝখানে। ওই গোল মতো আকৃতিটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড বা ডিএনএ একক। তার মধ্যে কি থাকে, একটা শর্করা অণু থাকে যার নাম ডিঅক্সি রাইবোজ, যার থেকে নাম এসছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ফসফেট একটা গ্রুপ থাকে ফসফরাস, আর থাকে একটা নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেনযুক্ত ক্ষারক, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি এটিজিসি। এটিজিসিটাকে তোমাদের একটুখানি বুঝিয়ে বলছে না, বলছে ওই নাইট্রোজেনযুক্ত ক্ষারকের দুটি ভাগ আছে, একটা পিউরিন একটা পিরিমিডিন। সে পিউরিনের দুটো ভাগ, অ্যাডেনিন গুয়ানিন, শর্টে বলি এ আর জি, আর পিরিমিনের দুটো ভাগ, সাইটোসিন থাইমিন সি আর টি। যখন বন্ডিংটা হয় কোনাকুনি, তখন এ এর সঙ্গে টি, সি এর সঙ্গে জি হয়, বলতে পারো এ ডবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি হয়। তো এই জিনিসটা পুরোপুরি আবিষ্কার করেছেন যে ডিএনএ যে গঠনটা, এটা আবিষ্কার করে গেছেন বিজ্ঞানী ওয়াটসন ক্রিক। মাধ্যমিকে বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়াটসন ক্রিক আবিষ্কার করে গেছেন। উচ্চ মাধ্যমিক লেভেলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে বন্ডিংটা যে বলা হলো এ ডবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি বা এটিজিসি, এটা কে বলেছে? এটা কিন্তু অনেকে ভুল ধারণা। অনেকেই বলে মাধ্যমিক পড়ে আসার পর আমার কাছে উচ্চ মাধ্যমিকে ঢুকেছে, ধরো আমার কাছে মাধ্যমিক অনেকে পড়েনি, মাধ্যমিকে তো অনেক স্যার আছে, উচ্চ মাধ্যমিকের স্যার খুবই কম, 11-12 লেভেলের স্যার কম, তারা কিন্তু বলে যায় যে ওয়াটসন ক্রিক আবিষ্কার করেছে। আমি না, বন্ডিং কিন্তু ওয়াটসন ক্রিক করেনি, বন্ডিং করছে চার্গফ। এই বন্ডিংটা মডেলটা করেছে ওয়াটসন ক্রিক, বন্ডিং চার্গফ। তো এই হচ্ছে ব্যাপার, যেটা ল্যাক অফ নলেজ বা যেখানে পড়েছে কোথায় পড়েছে আমি সেটা বলতে পারবো না, সেখান থেকে হয়তো শিখে আসেনি, সেটা স্টুডেন্টের দোষ না, ঢাকায় শিখেছে সেখানকার দোষ, কিছু বলার নেই আমার। তো যাই হোক, আমার কাছে যেই আসুন আমি তাদেরকে আবার আমার মধ্যে গড়ে পিঠে নিই, তৈরি করে নিই, এই ডিএনএ পরীক্ষা সব ব্যাপারে আমি বলি। আর যারা 9-10 থেকে আমার কাছে পড়ছে কোনো ব্যাপার না, বেশ তৈরি হয়েই যাচ্ছে। তো এবার এই হলো ডিএনএ ব্যাপারটা। এবার এই ডিএনএ হচ্ছে কি আমাদের যে ক্রোমোসোম বলি আমরা, নিউক্লিয়াস, তোমরা খেয়াল করে দেখো কোষের মধ্যে নিউক্লিয়াস পড়েছো, সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা সেটাই আসলে ক্রোমোসোম। সেই ক্রোমোসোমের এক একটা খণ্ডককে বলা হয় ডিএনএ। সেই ডিএনএ হচ্ছে বংশগতির ধারক বাহক, অর্থাৎ আমার থেকে আমার ছেলে, তার ছেলে, তার মেয়ে, তার ছেলে, তার মেয়ে, এরকম বংশ পরম্পরা ডিএনএ পাবে। এবং ডিএনএ দ্বারা বৈশিষ্ট্যগুলো পাবে, যেন আমি উদাহরণ দেবো যে এই চুলের রং কালো, আমার ছেলে চুলের রং কালো হবে, তার ছেলে চুলের রং কালো হবে, এরকম ভাবে পেতে পারি। এবার এর প্রকট প্রচ্ছন্ন ব্যাপারও আছে, অনেক কিছু আছে, সেটা জেনেটিক্স সম্বন্ধে ডিটেলসে পড়লে, মেন্ডেলের তত্ত্ব পড়লে আমরা জানতে পারি। এছাড়া আরেকটুখানি বলবো আমি, ডিএনএর মধ্যে বর্তমানে যেটা আবিষ্কার হয়েছে, ডিএনএ এক একটা খণ্ডকে বলা হয় জি। এবং বর্তমানে বিজ্ঞানীরা বলছে ডিএনএ নয়, ডিএনএ তো বংশগতি ক্যারি করলেও ডিএনএর মধ্যে পার্টিকুলার যে জিনগুলো আছে ওগুলো এক একটা বৈশিষ্ট্য ক্যারি করে, যেটা আমরা হাতের লেখা,
যে হাতের লেখায় বাবার মতো ছেলে পেয়েছে কি মেয়ে পেয়েছে, কি করে এলো? না তার যে জিনটা হাতের লেখার জন্য দায়ী, সেই জিনটা তার বাবার থেকে বা মায়ের থেকে হোয়াট এভার, যে তার সন্তান পেয়ে থাকে, সেও হাতের লেখা তার আরো সুন্দর হাতের লেখা হবে। বা যে ক্রিকেট খেলোয়াড় ছিল সব ক্রিকেট খেলোয়াড় হয়, বা সিনেমা আর্টিস্ট ছিল সিনেমা আর্টিস্ট হচ্ছে, এগুলো সব জেনেটিক ব্যাপার, জিন থেকে আসছে। বর্তমানে রোগও বলছে যে সুগার রোগটা প্রায় জেনেটিক হয়ে গেছে। এই সুগার থাকলে যে জিনটা সুগার ক্যারি করছে, ইনসুলিন জিন, তোমরা জানো ইনসুলিন হরমোনের জন্য অভাবে সুগার রোগ হয়, ডায়াবেটিস মেলিটাস, সেটা যদি এখন আমাদের শরীরের মধ্যে সেই জিনটা চলে আসে, আমাদেরও সুগার হচ্ছে। অর্থাৎ বর্তমানে সবকিছু জেনেটিক দিয়ে হচ্ছে। আমরা বলি আগেকার কনসেপ্ট ছিল রক্তের দ্বারা সব বাহিত, আমরা বলি না, জিন সব বহন করে। এই একটা ডিএনএ আর জিনের সংক্ষিপ্ত বিবরণ দিলাম, যদি অনেক বড় ব্যাপার আছে। তো মানে আমরা একবার দেখি যে বাবার হয়তো কোনো একটা অনেক আগে রোগ হয়েছিল, ছেলেরও দেখছি সেই রোগটা হয়েছে। এইটাই জেনেটিক কথা বলা হচ্ছে। আগেকার দিনে ডাক্তাররা এত জানতেন না, কিন্তু বর্তমান যুগে বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করে ফেলেছেন যে ডাক্তাররাও এখান থেকে জেনে গেছেন। তারাও এখন জেনেটিক কথাটা বলছে যে ক্যান্সার থাকলেও সেটা জেনেটিক হচ্ছে, সুগারও জেনেটিক হচ্ছে, তো ব্লাড প্রেশার, ইভেন হাই ব্লাড প্রেশার বা হার্টের রোগ, সেগুলো জেনেটিক চলে আসছে। মানে বাবার থাকলে সেটা চলে আসতে পারে। এবার আমি একটুখানি বলে দিই, একটুখানি যেটা প্রশ্ন করলো, এখানে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ব্যাপার আছে। মেন্ডেল, যাকে বলা বংশগতির জনক, যিনি বলে গেছেন যে প্রকট বৈশিষ্ট্য ম্যাক্সিমাম টাইম ছেলে মেয়েদের মধ্যে আসে, কিন্তু মায়ের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আসে। যেটা অনেক সময় দেখা যায় কিছু কিছু ছেলে মেয়ের চোখ নীল রঙের হয়, বাবার চোখ রঙ কালো, মায়ের কালো। কি করে হলো? না কোনো এক জেনারেশন আগে, 10 পুরুষ আগে হয়তো তার নীল রঙের কোনো চোখ যুক্ত তার দাদুর দাদু দাদু একজন ছিল, সেই 10 পুরুষ আগে, সেইটা প্রচ্ছন্ন অবস্থায় তার শরীরে ছিল, বাবা মার শরীরে, কোনো কারণে তার ছেলে মেয়ে প্রকট হয়ে গেছে। মেন্ডেল এরকম মেন্ডেল বলে গেছেন এটা, যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট হতে পারে, আর প্রকটও প্রচ্ছন্ন হতে পারে। অনেক ফরেনারদের মধ্যে দেখা যায় কালো চোখযুক্ত লেন্সযুক্ত সাহেবদের দেখা যায়। কি করে হয়? না ওদের প্রচ্ছন্নটা হচ্ছে কালো, ওদের প্রকট নীলটা, কিন্তু ওদের প্রচ্ছন্ন চলে এসছে কালো। আমাদের আবার কালো চোখটা প্রকট, নীল চোখটা প্রচ্ছন্ন, কিন্তু কোনো কারণে নীল চোখ চলে আসতেই পারে। সবই জেনেটিক্স এর খেলা, সবই ডিএনএ খেলা, এর মধ্যে আমাদের সবকিছু চলছে। মানে প্রকটটা হলো বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার একদম 90% ক্ষেত্রে প্রকট আসবে, 10% চান্স থাকে প্রচ্ছন্ন আসার। এটা কারো কারো ঘটবে, কার ক্ষেত্রে ঘটবে আগে থেকে বলা খুব মুশকিল, ঘটতে পারে না। এটাই হচ্ছে জেনেটিক্সের একটা খেলা বলতে পারি, ডিএনএ খেলা। এ কখন কার সঙ্গে খেলবে, কিভাবে করবে, আমরা বলতে পারছি না। মানে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, পুরোটাই রহস্যময়, কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, যতটা জানা গেছে খুবই ইন্টারেস্টিং। তো তোমরা কিন্তু এই টপিকটা নিয়ে ইন ফিউচার পড়াশোনা করতে পারো এখানে। এবং আমি এর জন্য কিছু বই সাজেস্ট করে দেবো। সেটা হচ্ছে গিয়ে তোমরা দুটো বই, মেনলি বায়োলজি 11, 12 আগে বলি, দুটো বই তোমরা পড়ো, কারণ আমি মেনলি 11, 12তে বেস করে দেখাই, তারপর 9, 10 আসছে। সেটা হচ্ছে বর্ধন সেন ভক্ত বন্দ্যোপাধ্যায়, মানে আমরা বর্ধনের বই বলি, এর ক্যালকাটা বুক হাউসের যে বইটা আছে, এটা পড়তে হবে তোমাদের 11, 12-এ। সঙ্গে রেফারেন্স হিসাবে অবশ্যই সাঁতরা পাবলিকেশনের যে বইটা 11, 12 বায়োলজি রাখতে হবে। দুটো বই রাখতে পারলে আমি বলবো এইচএস চোখ কান বুঝে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। স্কুলের পরীক্ষাতে ছাড়া কোনো ব্যাপার না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা ভালো রেজাল্ট করবে, 11 রেজাল্ট করবে। ইভেন আমি নিটের পরীক্ষার কথা যদি বলি, নিটের ক্লাস আমি আলাদা করে যদিও পড়াই, নিটের পরীক্ষার জন্য ব্যাচ পড়াই, নিটে একটু এক্সট্রা পড়তে হয়, কারণ নর্মাল এইচএস এর থেকে নিটের সিলেবাসটা একটু আলাদা। এইচএস এ হয়তো আমার পুরো বই পড়তে হচ্ছে না, কিছু বাদ দিয়ে পড়তে হয়, কিন্তু নিটে প্রায় পুরো বই সবটাই পড়তে হয়, এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে থেকে বলেও দিই। এবং নিট পড়তে গেলে কিন্তু আমার সাঁতরাটা খুবই ইম্পর্টেন্ট। এইচএসটা শুধু বর্ধন দিয়ে সাঁতরা রেফারেন্স দিয়ে চলে যায়, নিট পড়তে গেলে সাঁতরাটা পুরোটাই পড়তে হবে। যারা মেডিকেল পড়তে আগ্রহী, সাঁতরা পড়তে হবে, রেডি করতে হবে, এটা আমি তোমাদের বলবো। এবং আরেকটি বিষয় আমার ইনফরমেশন জানানো আছে, সেটা রাজীবকেও বলবো, তোমাদেরও বলছি। বর্তমান কিন্তু এই বছর থেকে এইচএস এর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু অবজেক্টিভ প্যাটার্ন এইচএস হবে, অনেকটা মেডিকেল নিটের প্যাটার্নেই হচ্ছে। ফলে এটা খুব সুবিধা হলো, তোমরা কিন্তু এইভাবে পরীক্ষা প্রস্তুতি নিলে নিট পরীক্ষা যে ভয়টা কেটে যাবে, তোমরা ডাক্তার দেওয়া নিট পরীক্ষা তো বসতে পারবে। কারণ বর্তমানে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টার হচ্ছে অবজেক্টিভ 35 নম্বরে হবে, সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভ 35 নম্বর, 11 হয়ে গেল 70। 12-এ আবার ফার্স্ট সেমিস্টার অবজেক্টিভ 35 নম্বর, অবজেক্টিভ মানে এমসিকিউ থাকবে, ভয়ের কিছু নেই। এমসিকিউ প্রত্যেকটা অপশন দেওয়া থাকবে, তোমরা খালি অপশন চুজ করবে। ওএমআর সিটে পরীক্ষা হবে, যেরকম মেডিকেল নিট পরীক্ষা হয় ওএমআর সিটে হবে। আর আবার 35টা ডেসক্রিপটিভ, মানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো এখন ডেসক্রিপটিভের থেকে অবজেক্টিভের জোরটা বেশি এসে গেছে, কারণ তোমরা জানো এমসিকিউ কোশ্চেনে ফুল মার্কস তোলা যায়, ডেসক্রিপটিভে কোনোদিন ফুল মার্কস তোলা যায় না, কারণ সে যে স্যার খাতা দেখছেন তার উপর ডিপেন্ড করছে তিনি কি নম্বর দেবেন। অবজেক্টিভে তিনি কিছু করতে পারবেন না, কারণ ওএমআর সিট চেক হয় কম্পিউটারে। কেউ যদি 35-এ 35 অ্যাড করো, গ্যারান্টি দিচ্ছি তুমি 35-এ 35 পাবে, কেউ কাটতে পারবে না। তো বর্তমানে এই সিস্টেমে কিন্তু এইচএস চলে এসছে, এবং এই সিস্টেমটা সঙ্গে নিজেকে অভ্যস্ত করাতে হবে। আমি যতটা পারছি অভ্যস্ত করাচ্ছি, সব স্যার ম্যাডাম এটা পারেও না করতে, কারণ আমার সেই লেভেলটা আছে বলে আমি সত্যি বলছি, আমি অভ্যস্ত করাচ্ছি। আমি জিনিসটা জানি, যেহেতু আমি নিট লেভেলে পড়াই, ডাক্তারি লেভেলে। তো এই হলো বর্তমান সিস্টেম, ওএমআর এর মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। তো তোমাদের সিস্টেমটা বললাম, বইটা বললাম, আর যা প্রশ্ন আমাকে করেছে তার উত্তর তোমাকে দিলাম। তো স্যার আমরা তো আজকের দিনে
বায়োটেকনোলজির ব্যাপারে এত কিছু খবরে শুনছি যে এত কিছু আমাদের সোসাইটিতে কন্ট্রিবিউট করছে, তো ব্যাপারটা কি স্যার বায়োটেকনোলজি? খুব একটা ভালো কোশ্চেন এখানে করা হয়েছে। বায়োটেকনোলজি বিষয়টি হচ্ছে, এটাকে বাংলা আমরা বলি জৈব প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজিকে যদি আমি বায়োলজিক্যাল ফিল্ডে আমরা অ্যাপ্লাই করি, খুব জটিল একটা ব্যাপার। আমি খুব সোজা করে বলছি, বইটা খুবই জটিল আছে। আমি স্টুডেন্টদের এরকম করেই বোঝাই, সোজা করেই বোঝাই, যাতে তারা সত্যি উপকৃত হয়। ব্যাপারটা কি বলছে, ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া আছে, যার নাম এস্টেরিচিয়া কোলাই। সেই ব্যাকটেরিয়াটি আমাদের শরীরের মধ্যে থাকে, পেটের মধ্যে, কোলনের মধ্যে, অন্ত্রের মধ্যে থাকে। সেই ব্যাকটেরিয়ার ভিতরে একটা অদ্ভুত জিনিস আছে, একটা, তার নাম হচ্ছে প্লাজমিড। প্লাজমিডটা কি না, ব্যাকটেরিয়া নিজস্ব ডিএনএ ছাড়া বা ক্রোমোসোম ছাড়া একটা অতিরিক্ত গোলাকার ডিএনএ দেখা যায়, তাকে প্লাজমিড বলে। সেই প্লাজমিড ব্যাকটেরিয়া ছাড়া কোথাও পাওয়া যায়। এবার দুজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে গিয়ে আমাদের কার্ল এরেকি নামে একজন বিজ্ঞানী ছিলেন, প্রথম বিজ্ঞানী যার কথা বলছি। তিনি প্রথম বলেছিলেন যে যদি প্লাজমিডকে কাটা জোড়া যায় বা আমাদের ইনসুলিন জিনকে কাটা জোড়া যায়, ইনসুলিন জিনটা যদি জুড়ে যাওয়া যায়, তা দেখা যাবে সেই ইনসুলিন জিনের প্রচুর কপি তৈরি করে ব্যাকটেরিয়া, মিডিয়েটে তৈরি করে ব্যাকটেরিয়া তৈরি করবে। তো ব্যাপারটা কিন্তু কি বলতে চাইছে, কারো ডায়াবেটিস মেলিটাস হয়েছে, সুগার, তো কি করে সারবে? আমরা জানি সুগারে কোনো ওষুধ নেই, সুগার সারা জীবন ওষুধ খেয়ে যাও বা ইনসুলিন ইঞ্জেকশন নিয়ে যেতে হবে। কিন্তু আমেরিকা আবিষ্কার করেছে, হ্যাঁ, দুজন বিজ্ঞানীদের নাম কথা বলছিল, স্ট্যানলি কোহেন আর হার্বার্ট বয়ার, নোবেল পুরস্কার প্রাপ্ত, 1972 সালে তারা আবিষ্কার করেছে। যদিও তার থিওরি নিয়েছেন কার্ল এরেকি, ফাদার অফ বায়োটেকনোলজি কার্ল এরেকিকে বলা হয়। তিনি থিওরি দিয়ে চলে গেছে, মারা গেছে, কিন্তু আবিষ্কারটা করলেন, রিসার্চটা করলেন স্ট্যানলি কোহেন, হার্বার্ট বয়ার। তারা বললেন, দুটো উৎসেচক আবিষ্কার করলেন, যাকে ইংরেজিতে এনজাইম বলে। সেই উৎসেচকগুলো, একটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, শর্টে আমরা আরই বলি, আর ডিএনএ লাইগেজ। যেটা আরই বলছে, ওটাতে ডিএনএকে যে কোনো জায়গায় কাটা যায় বা জিনকে কাটা যায়, আর লাইগেজে যে কোনো জায়গায় জোড়াবো। এবার থিওরিটা কি না, কোনো একটি ছোট্ট স্তন্যপায়ী প্রাণী, সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী বলতে কি বুঝি আমরা, ইঁদুর, তো তার সঙ্গে আমাদের মিল কি আছে, তাদের ইনসুলিন জিন আছে, আমাদের ইনসুলিন জিন আছে। এবার এই সম্বন্ধে বলি, ইনসুলিন জিনটা কি? সবাই বলেছে ইনসুলিন তারা হরমোন। আচ্ছা শোনো সবাই, তাহলে হরমোনের প্রকৃতি কি, প্রশ্নটা তো খুব আসে। তো হরমোনের প্রকৃতি বলতে গেলে বলবো, হরমোনের 90% হচ্ছে প্রোটিন। আর সেই প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কোথেকে আসছে? আরএনএ থেকে। বা যদি বলে আরএনএ কোথেকে আসছে? ডিএনএ থেকে। আমি তো কি বললাম না, ডিএনএ এর মধ্যেই তো জিন আছে। তাহলে আলটিমেটলি বলতে পারে আরএনএ এর মধ্যে জিন আছে, তার বলতে পারে অ্যামাইনো অ্যাসিডও জিন আছে, তারপরে প্রোটিনও জিন আছে, তার মানে আলটিমেট হরমোনটা জিন দিয়েই তৈরি। বর্তমানে প্রমাণিত হয়েছে যে ইনসুলিনের মধ্যে প্রায় 191 এখানে অ্যামাইনো অ্যাসিড আছে, বা 191 এখানে বলতে পারে জিনের পোর্শন রয়েছে। তার কোনো একটা জায়গায় যদি ভেঙে যায়, স্ট্রাকচারটা বিশাল বড় চেন, যদি ভেঙে যায়, তাহলে ইনসুলিন হরমোন তার কাজ করা বন্ধ করবে, অর্থাৎ সে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করবে না, গ্লুকোজ শরীরে বাড়তে থাকবে, একটা সময় কোষে রক্তে এত গ্লুকোজ বেড়ে যাবে, তখন বলবো আমাদের ডায়াবেটিস হয়েছে। তো এই জিনিসটার প্রতিহত কি করে করা যায় না, এই থেরাপিটার নাম হচ্ছে জিন থেরাপি, বর্তমান আবিষ্কার হয়েছে। এটা আমাদের এখানে চলেই না, ফরেন, পুরোপুরি ফরেন এটা চলছে। ইন্ডিয়াতে এখন আবিষ্কার পদ্ধতি রয়েছে, কিন্তু অ্যাপ্লাই নেই। আজ যদি বলে অ্যাপ্লিকেশন কোথায়, ফরেন অ্যাপ্লিকেশন চলছে। তো দেশের এমনি কোনো হসপিটালে না, কোনো জায়গায় পাওয়া যাবে না। এটা শুধুমাত্র অ্যাপ্লিকেশন, ফরেনার আগে চিকিৎসা পাওয়া সম্ভব না, কারণ আমাদের দেশ তো সেই জিনিসটা অ্যাপ্লাই করতে প্রথম কথা চাইছেও না, প্লাস চাইতে গেলে অনেক খরচ সাপেক্ষ ব্যাপারও আছে। কারণ এটা গভর্নমেন্ট ফান্ডিং লাগবে, এটা তো কোনো বিজ্ঞান নিজে নিজে করতে পারেন না, ল্যাবের মধ্যে প্রচুর ফান্ডিং দরকার। তো এখানে ফান্ডিং একটু অসুবিধা, সবাই সেটা জানো। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা তার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ি। ফার্স্ট ওয়ার্ল্ড যারা কান্ট্রি আছে, যারা ফান্ডিং করেছে, ফলে বিজ্ঞানী মহলে গিয়ে গেছে। ব্যাপারটা একটু আমেরিকা, ইউরোপ, ওরা সব এগিয়ে গেছে, এসব চলছে, ওদের ওখানে চলছে জিন থেরাপি চলছে। ওরা ওষুধ বিশ্বাস করে না, জিন থেরাপি বিশ্বাস করে। তার মানে কি, এই যে ইঁদুরের ইনসুলিন জিনটা, ইনসুলিন কোথায় পাওয়া যায় তোমরা জানো? অগ্নাশয় বিটা কোষে পাওয়া যায়। অগ্নাশয়টা বার করে নিয়ে, মানে ইঁদুরটা ধরে রাখো, তাকে স্যাক্রিফাইস করে দেওয়া, কিছু করার নেই, মানুষের জন্য স্যাক্রিফাইস করতেই হবে। ইঁদুরের অগ্নাশয়টি কেটে দিয়ে বিটা কোষ থেকে ইনসুলিন, ওই হরমোনের একটা পোর্শন কেটে নিলে, জিনটা নিয়ে ব্যাকটেরিয়া যে প্লাজমিড একটু বলছিলাম, ইকোলাই এস্টেরিচিয়া প্লাজমিড, তার একটা অংশ কেটে ওখানে জুড়ে। ব্যাকটেরিয়া কি ভাববে, আমার প্লাজমিড ঠিকই আছে, সেক্ষেত্রে ও বুঝতে পারবে না অন্য কিছু এসছে, ও এবার কপি তৈরি করছে, মানে ওর বংশবৃদ্ধি করছে, ক্লোন তৈরি করছে। 24 ঘন্টা পর যখন কয়েক কোটি ব্যাকটেরিয়া হবে, তার মধ্যে কি পাওয়া যাবে? ইঁদুরের ওই ছোট ইনসুলিন জিনটা পাওয়া যায় প্রত্যেকের শরীরে। এবার সেগুলোকে কেটে নিয়ে যদি আমরা জুড়ে লম্বা করে বড় চেন বানাই, সেক্ষেত্রে আমাদের একটুখানি সামান্য একটা কেমিস্ট্রি হেল্প নিতে হয়। একটা রিয়াকশন আছে যাকে বলে আমাদের পলিমারাইজেশন রিয়াকশন, পলিমার সায়েন্স। এই যে ইথিলিন থেকে পলিথিন হয়ে যাচ্ছে, মনোমার থেকে পলিথিন, তো পিসিআর নামে একটা রিয়াকশন আছে। এটা বায়োকেমিস্ট্রির পার্ট, অ্যাকচুয়ালি কেমিস্ট্রি বলা উচিত না, বায়োকেমিস্ট্রির পার্ট।
পলিমারেজ চেন রিঅ্যাকশন, যেটা বিক্রিয়াটা করালে কি হয়, এই ছোট্ট ডিএনএ যেগুলো কেটে 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 এত বড় করা হয়েছে, ব্যাকটেরিয়া থেকে বার করা হয়েছে, এটা লম্বা জুড়ে গিয়ে এতটা বড়ই হবে, সেটাকে সংরক্ষণ যদি আমরা করতে পারি ঠান্ডা ঘরের মধ্যে, সেই ঠান্ডা ঘরের প্রসেসটার নাম ক্রায়ো প্রিজার্ভেশন বলে। শুনলে অবাক হয়ে যাবে রাজি, তার টেম্পারেচার হচ্ছে কি -196°C। আমরা এমনি করে জমে মরে যাবো, প্রেশার শুট করে যদি চাই তবে আমরা বাঁচতে পারবো। সেই রকম ল্যাবে মানুষ কাজ করছে, আর কোন লেভেলে এখন আমেরিকা ইউরোপ পৌঁছে গেছে বা আমরা ভাবতেই পারছি না, আমরা খালি পড়ছি, ওরা কিন্তু গবেষণা করছে, এটা ওরা পড়ছে, হাতে কলমে কাজ করছে, আমরা খালি পড়ছি। তো আমরা থিওরি দিয়ে আটকে আছি, ওরা প্র্যাকটিক্যালে চলে গেছে। তো ওরা এই ঠান্ডা কি করে করেছে, লিকুইড নাইট্রোজেন ইউজ করে ঠান্ডা করেছে। এইবার সেই ঠান্ডায় যে কোনো জিনিসকে রাখা যায়, তো ওরা জিনটাকে ওরা 6 মাস রেখে দিল, রাখার পর কোনো ডায়াবেটিস পেশেন্টকে ধরা হলো, ধরে তার শরীরে অপারেশন করে তার অর্গানাসের মধ্যে, প্যানক্রিয়াসের মধ্যে ওই জিনটা ওখানে লাগিয়ে দেওয়া হলো। দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে তার পুরো বডি সুস্থ হয়ে গিয়ে ইনসুলিন নেওয়া তো বন্ধ হলো, ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তার স্বাভাবিক ইনসুলিন বেরোচ্ছে। তাহলে দেখো, ওষুধ ছাড়াও মানুষ কিন্তু সুগারে বাঁচতে পারে, এটাই হলো জিন থেরাপি। এবং এখানে কি করা হলো, টেকনোলজিটা কিসের ক্ষেত্রে ইউজ করা হলো, বা ব্যাকটেরিয়া তো বায়োলজির মধ্যেই পড়ে, মানুষের বায়োলজির মধ্যে পড়ে, এটাই হলো বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন নামকরণ করা হচ্ছে, একদম নতুন টপিক। মানে বায়োলজির সাথে টেকনোলজিটাকে একদম যুক্ত করে দিয়ে একদম মানুষকে চিকিৎসা করে দিচ্ছে, মানুষকে জিন থেরাপি চলছে। এবার আমরা যদি করতে চাই, আমাদের অবশ্যই ফরেনে গিয়ে করাতে হবে, কিছু করার নেই। এবার আমরা এফোর্ড না করতে পারলে যাদের পয়সা আছে করবে, যেমন যারা সেলিব্রিটিরা যায়, কোথায় কোথায় যায়, ক্রিকেটাররা যায়, তুমি সুযোগ সুবিধা পাচ্ছ, তো সেক্ষেত্রে তো খরচা অনেক আছে, এটা তো অবশ্যই। এটা যদি ভারতীয় সরকার করতে পারে, খরচাটা অনেক কমে যাবে না, আমরা এফোর্ড করতে পারবো। যেতে আসতে তো এমনি কত খরচ। কিন্তু আমি যদি ওইসব ভুলে যাই, মানুষ হিসাবে ধরি, আমেরিকাতে মানুষের বাইরে না, মানুষই তো আবিষ্কার করেছে, মানুষের তো জয়গান করতে হবে, জয়গান করতে হবে। মানুষ এটা ভগবানের উপর দিয়ে যাচ্ছে, মানে দ্যাট ইজ, আমরা যেটা সুগার সারে না, সুগারকে সারিয়ে দিচ্ছে পুরোপুরি জিন থেরাপি করে, ওষুধ ইঞ্জেকশন নিতে হচ্ছে না। আমি এখানে আমেরিকা প্রভেদ করবো না, ভারত প্রভেদ করবো না, আমি মানুষের জয়গান, বিজ্ঞানী জয়গান করবো, বিজ্ঞানের করবো, সায়েন্সের জয়গান করবো, যে সায়েন্স কোন লেভেলে পৌঁছে গেছে, বিশেষ করে মেডিকেল সায়েন্স বা যেটা আমাদের বায়োলজিক্যাল সায়েন্স কোন লেভেলে পৌঁছে গেছে। ফিজিক্স কেমিস্ট্রি তো অনেকদিন আগে পৌঁছে গেছিল, বর্তমান যুগটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আর না, বর্তমান যুগ বায়োলজিক্যাল সায়েন্সের যুগ, বায়োলজির যুগ, যেখানে এই বায়োলজি আসার পর থেকে পুরোপুরি বায়োলজি জয়জয়কার চলছে, জিন থেরাপি, জিনের ব্যাপারটা, এটাই বলবো। স্যার আমি কিছুদিন আগেই শুনেছি, মানে আগে তো শুধু মহিলারা গর্ভবতী হতেন, কিন্তু এখন পুরুষেরা শুনছি গর্ভবতী হচ্ছে, তো এইটা কি করে সম্ভব হচ্ছে? এটা সম্বন্ধে এখনো গবেষণা স্তরে রয়েছে। এটা পুরোপুরি যে হয়ে গেছে তা না, একজনকে করা সম্ভব হয়েছে আর্টিফিশিয়ালি, তারপরে সব পুরুষে করা যাবে তা নয়। তার জন্য কি করতে হবে, জরায়ু, মহিলাদের জরায়ু রয়েছে, তার কৃত্রিমভাবে যদি একটা জরায়ু ইনসার্ট করে দেওয়া যায় একটা পুরুষের শরীরের মধ্যে, এবং কিছু হরমোন, যে হরমোনগুলো মেয়েদের আছে, ছেলেদেরও কম পরিমাণ আছে, যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে অটোমেটিক মেয়েদের যে রিয়াকশনটা হয় একটা বাচ্চা ধারণ করার সময়, ছেলেদেরও সেই রিয়াকশনটা হবে। তবে এক্ষেত্রে যেতে হবে টেস্ট টিউব বেবির সাহায্য নিতে হবে। হরমোন মানে ওই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, LH, মেয়েদের হরমোন, টেস্ট টিউব বেবির সাহায্য নিতে হবে। মানে আগে কি করতে হবে, ভ্রূণ যে তৈরি করবো, শুক্রাণু মনকে দেহের বাইরে, মহিলা দেহের বাইরে, নিষেধটা তো মহিলা দেহের ভেতরে আমরা জানি, তো শুক্রাণু মহিলাদের ভেতরে যায়। তো আমরা যদি একটা কাঁচের পেট্রিসের মধ্যে কানা উঁচু বাটি বা টেস্ট টিউবের মধ্যে শুক্রাণু মনে মিশিয়ে নিষেধ ঘটায়, দেখা যাবে ওখানে জাইগোট তৈরি হবে। জাইগোট হচ্ছে ভ্রূণের প্রথম অবস্থা। সেই ভ্রূণকে নিয়ে গিয়ে আমরা যদি অ্যাটেন্টি করতাম, মহিলাদের জরায়ুতে দিয়ে দিতাম। এখন যে একইভাবে কৃত্রিম জরায়ু বানিয়ে, ঠিক যেটা মহিলার জরায়ু হয় তার মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং সেই হরমোনগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে ভ্রূণ তো বুঝতে পারবে না কোন জরায়ুতে আছে। ও ভাববে আমি জরায়ু পেয়ে গেছি, আমি হরমোন পেয়েছি, আমি বাড়তে শুরু করবে, ও স্বাভাবিকভাবে বাড়বে, বেড়ে, এবং সে জন্ম নেওয়ার সময় এখন তার সেই পুরনো নেই, যে নর্মাল ডেলিভারি যে জনির মধ্যে ভ্যাজাইনাল জন্ম নিচ্ছে, এখন তো সিজার, পেট কেটে হয়। সেক্ষেত্রে যদি কৃত্রিম জরায়ু বানিয়ে দেওয়া যায়, পুরুষেরও পেট কেটে বার হয় না সম্ভব। এটাই করা হয়েছে, একটা বিজ্ঞানী এটা অ্যাপ্লাই করে দেখেছে, এখানে সম্ভব হচ্ছে, মানে হয়েছে, ব্যাপারটা হয়েছে বলছে, উনি দাবি করছেন হয়েছে। এবার কতটা হয়েছে আমাকে দেখতে যাচ্ছি না, উনি ওনার পত্রিকা বার করেছেন, আমরা কাগজেও পড়লাম, উনি নাকি বলছেন সম্ভব হয়েছে। কিন্তু এটা নিয়ে আরো গবেষণার ব্যাপার আছে, ওনার একার মতে তো হবে না, আর অনেকে যদি করবে তবেই তো সফল হয় ব্যাপারটা। উনি একদম চেষ্টা করেছেন, মানে জরায়ু করে যায় বলছেন, করেছেন, আমরা তো কেউ দেখিনি, ওনার কথা অনুযায়ী শুনছি, একটা জার্নালে বেরিয়েছে ওনার লেখাটা। এবার এটা নিয়ে আরো বলছি, প্রচুর গবেষণা করতে হবে, জানতে হবে ব্যাপারটা কি এক্সাক্ট, সে সম্বন্ধে আমাদের কোনো সম্মুখ ধারণা সম্ভব নেই। আমরা পড়ে জেনেছি উনি কি করেছেন না করেছেন, পড়ে জানতে পেরেছি, কিন্তু ডিটেলস কি করেছেন ওনার ল্যাবের লোকেরাই জানেন। সেক্ষেত্রে যদি উনি ছাড়া আরো বিজ্ঞানী যদি এটা করতে পারেন, তবে একটু জানা যাবে আদৌ ব্যাপারটা কতটা সত্য কি মিথ্য, জানা গেছে কতটা সেটা বললাম। এবার তার সম্বন্ধে অনেক কিছু জানতে বাকি আছে। তবে আরেকটা ব্যাপারে আমি বলে দিই, যে জরায়ু সৃষ্টি না করা গেলে বর্তমানে এতদূর পর্যন্ত ইন্ডিয়া এগিয়ে গেছে, ইন্ডিয়া কারণ আমাদের বাংলা এগিয়ে গেছে,
সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারের মাধ্যমে ছেলেকে মেয়ে করে দেওয়া হচ্ছে। কি জিনিসটা? ট্রান্সজেন্ডার মানে কি ট্রান্সফর্মড জেন্ডার, অর্থাৎ ছেলে থেকে সে ট্রান্সফরমেশন মেয়ে হচ্ছে পুরোপুরি হরমোনের দ্বারা। একটি আগে কেউ ভাবতে পারতো না যে একটি পুরুষের স্তনগ্রন্থি হতে পারে। এই পুরুষের স্তনগ্রন্থি হরমোনটি করে দেওয়া যেতে পারে, তাহলে জরায়ু বা খানা কৃত্রিম ভাবে করে দেওয়া যেতে পারে না, সবই সম্ভব। তো হরমোন দিয়ে সবই করা যায়। তো সে পুরুষের স্তনগ্রন্থি, পুরুষের স্ট্রাকচার, স্কিন পুরো মেয়েদের মতো হয়ে গেছে, মুখ মেয়েদের মতো হয়ে গিয়ে এই যে আমরা বর্তমানে দেখতে পাই বিভিন্ন যারা এইসব রূপান্তরিত মহিলা যারা হয়েছে পুরুষ থেকে, তারা তো এইভাবেই হচ্ছে, হরমোনাল থেরাপি করছে, অপারেশন করে তাদের যে লিঙ্গ অংশটি মানে পেনিস কোটাম এগুলো বাদ দিয়ে মেয়েদের না একটু কৃত্রিম জনিপথ ভেজাইনা অপারেশনের মাধ্যমে করে নিচ্ছে, ওর মেয়ে হয়ে যাচ্ছে। এবার তারা যে জড়াবে লাগাবে না তার কি প্রমাণ করে নিতেই পারে। তারা যিনি দাবি করছেন হয়তো উনি ঠিকই বলেছেন, অতি ওটা সম্বন্ধে এখন সন্দেহ আছে, কারণ আরো গবেষণা দরকার। কিন্তু এইটা একদম প্রমাণিত হয়ে গেছে, মেয়েদের স্তনগ্রন্থি হচ্ছে এবং সবই হচ্ছে, এবং তারা পুরোপুরি মানে ছেলেরা মেয়েদের পুরো ট্রান্সফর্ম হয়ে যায়। এটা একদম বাংলাতেই আমাদের এখানকার ডাক্তারই করে ফেলছে। একসময় এটা লোকে কল্পনা অতীত ছিল, কি করে ছেলে থেকে মেয়ে হবে, এটা বাস্তবে হয়েছে। তাহলে উনি যেটা বলছেন, দাবি করছেন ছেলেদের শরীরে বাচ্চা হয়তো হয়ে যেতে পারে কদিন পরে। হ্যাঁ, সে তো অবশ্যই, এখন ছেলে থেকে মেয়ে হচ্ছে, এটাও ছেলেদের না হওয়ার কি আছে বাচ্চা। সো এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্টুডেন্টসরা দেখছো তাদের জন্য এই প্রশ্নটা। তো স্যার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস রয়েছে, তারা নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি কি করে করবে? মানে বায়োলজিতে কেউ যদি বায়োলজি নিয়ে এগোতে চাইছে, তারা বায়োলজিটা কি করে পড়বে? খুব ভালো প্রশ্ন করেছে কাজী। আমি বলে দিচ্ছি, আগে মাধ্যমিকের জন্য বলি, কারণ তারা ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক পড়বে। তো মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বায়োলজিকে লাইফ সায়েন্স বলি, জীবন বিজ্ঞান। তো সেক্ষেত্রে যে বইটি আছে, যে বই পড়ে, আমি বিভিন্ন নাম বলছি, কেউ প্রান্তিকের বই পড়ে, কেউ পারুল প্রকাশনী পড়ে, কেউ ছায়া পড়ে, কেউ সাঁতরা পড়ে, কোনো ম্যাটার করে না। আমি সব রকম বই 9 10 পড়াই, কারণ আমি তো বই দেখে পড়াই না, আমি আমার কনসেপচুয়াল পড়াই। আমি পড়াই পুরো বোর্ড ওয়ার্কে, আমি খাতায় লিখিয়ে দিই, বাকি নিজেরা যে কোনো বই থেকে পড়ে না। আমার ওরকম বলা হয় না যে এই বইটাই পড়তে হবে, কারণ আমি বই ডিপেন্ডেন্ট, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ, আমি যা পড়াবো তাই পড়লেই হবে। মাধ্যমিক লেভেল অন্তত বই আমি মনে করি বই লাগে না, নিজে যদি পড়ে কেউ বুঝে নিতে পারে, একটা বই মুখস্থ করতে পারলেই হয়ে যায়। উচ্চ মাধ্যমিক কিন্তু বইয়ের ব্যাপারটা আছে, কারণ সিলেবাসটা অনেক বড়। আচ্ছা, প্রস্তুতি কিরকম করে নেবে বলছি, এখন থেকে শুরু করে মাধ্যমিকের ক্ষেত্রে যারা আছো বা উচ্চ মাধ্যমিকে যারা আছো, প্রথমে দিনের শিডিউলটা তৈরি করে ফেলে যে কোন সময় আমি কি পড়বো। তার মধ্যে প্রত্যেকটা সায়েন্সের জন্য বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক 4টে মেন তো রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তো তার জন্য সারাদিনে অন্তত প্রত্যেকটা সায়েন্সের জন্য 2 ঘন্টা করে টাইম দিতে হবে, এখন থেকে শুরু করতে হবে, কারণ এটা প্রায় জুলাই মাস ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্চে। 2 ঘন্টা করে টাইম দিতে পারো এখন থেকে, তাহলে সায়েন্স দারুণ হবে, দুর্দান্ত হবে। এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলবো, এক একটা সাবজেক্টের জন্য 2 ঘন্টা, বিশেষ করে সায়েন্সে। বাংলা ইংরেজি যদি 1 ঘন্টা করে পড়ে তা অসুবিধা নেই। উচ্চ এই বিজ্ঞান 4টে কিন্তু 2 ঘন্টা করে করতে হবে, 8 ঘন্টা নয় 10 ঘন্টা দিতেই হবে, দিনে 10 ঘন্টা তোমরা ধরেই রাখবে। আর মাধ্যমিকের ক্ষেত্রে বলবো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আর অঙ্ক, এইগুলোকে দিনে 2 ঘন্টার জায়গায় অন্তত যদি 1 ঘন্টা করে করো, কারণ যেহেতু তোমার সিলেবাসটা ছোট সেই জন্য 1 ঘন্টা করছো। উচ্চ মাধ্যমিক সিলেবাসটা অনেক বড়, তাই 2 ঘন্টা। তোমরা যদি 1 ঘন্টা করে ডেইলি করতে হবে কিন্তু, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, আর সঙ্গে বাংলা ইতিহাস ভূগোলগুলো করতে পারি 8 ঘন্টা করেও করো, কারণ আর্টসের পেপারটা চট করে হয়ে যায়, যে 8 ঘন্টা করে করো, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানগুলোকে, অঙ্কগুলোকে 1 ঘন্টা করে করলে আশা করছি এখন থেকে প্রায় 7-8 মাস টাইম আছে, তোমরা দারুণ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট করবে যদি সুঠিকঠাক করে পড়তে পারো। তবে বারবার বলবো, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে মুখস্থ করবে না। অনেকে খুব ভুল ধারণা, মুখস্থ করে বইটা মুখস্থ করলে বাবা ভয় পেয়ে যাবে, পরীক্ষায় লেটার মার্কস কেউ পাবে না এবং যদিও বা কোনো পেয়ে যাও, উচ্চ মাধ্যমিকে দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে পারবে না। তাই এখন থেকে কনসেপ্টচুয়াল পড়তে হবে, যে স্যারের কাছেই পড়ো কনসেপ্টচুয়াল পড়তে হবে। সেই কনসেপ্ট আমি বলছি না আমার কাছেই পড়তে হবে, যার কাছেই পড়ো কনসেপ্টচুয়াল পড়ে তারপর উত্তর মুখস্থ করে লিখলে মাধ্যমিকে যে বেসটা তৈরি হবে, তার ফলে সে উচ্চ মাধ্যমিকে গিয়ে দিদিকে একটা টার্গেট বেস তৈরি করে দাঁড়াতে পারবে না, উচ্চ মাধ্যমিকে দাঁড়াতে পারবে না। অনেকে ভুল করে সায়েন্স নিয়ে নেয়, মাধ্যমিক অনেক নম্বর পেয়েছি, উচ্চ মাধ্যমিকে মুখ থুবড়ে পড়ে যায়। উচ্চ মাধ্যমিকে পড়তে গেলে ছোটবেলা বেস দরকার। 9 10 যদি ভালো করে না তৈরি করতে পারে, উচ্চ মাধ্যমিকে বায়োলজি অনেকেই বলে সোজা, মোটেই সোজা নয়, যে আলোচনা করতে বুঝতেই পারা যাচ্ছে কতটাই কঠিন। তো সেক্ষেত্রে মাধ্যমিকের বেসটা খুবই দরকার। তো প্রস্তুতি বলতে এরকম করে তোমরা পড়ো, আশা করছি মাধ্যমিক উপকৃত হবে, উচ্চ মাধ্যমিক হবে। লাইফ সায়েন্স বায়োলজি কিন্তু খুব একটা কঠিন না, খুব সোজাও না, স্ট্যান্ডার্ড সাবজেক্ট। তুমি যদি সোজা করে যদি কনসেপচুয়াল পড়ো তাহলে সোজা, এই মুখস্থ করো তাহলে ওর চেয়ে কঠিন আর হয় না, খুবই কঠিন হয়। মানে মুখস্থ করলে সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, ধরতেই পারবে না। মাধ্যমিকে যেভাবে পাস করে গেলে, মাধ্যমিক পাস করে জীবন শেষ হয়ে যায় না,
আসল তো উচ্চ মাধ্যমিক। তোমরা জানো কলেজে ভর্তি না কার রেজাল্টে বেস করে? উচ্চ মাধ্যমিক। যে কোনো এন্ট্রান্স যখন দেবে, জয়েন্ট বলো, নিট বলো, মেডিকেল বলো, বায়োটেকনোলজি বলো, বিফার্ম বলো, যে কোনো পরীক্ষা, জেনপাস বলো, এএনএম জেএনএম বলো, নার্সিং এর জন্য সবাই কিন্তু উচ্চ মাধ্যমিকের উপর ডিপেন্ড করে পরীক্ষা হয়। মাধ্যমিকের উপর কোনো এন্ট্রান্স পরীক্ষা হয় না, এন্ট্রান্স উচ্চ মাধ্যমিক উপর। উচ্চ মাধ্যমিক বায়োলজি ভালো করে পড়তে গেলে কিন্তু মাধ্যমিকের লাইফ সায়েন্স এমন কার কাছে পড়তে হবে যে কনসেপচুয়াল পড়ায়, বারবার বলছি, তবে কি উচ্চ মাধ্যমিকে তুমি পড়তে পারবে। মানে কনসেপ্টটা অনেকটা মানে বেসের মতো, বিল্ডিং এর বেস যদি স্ট্রং থাকবে তাহলে বিল্ডিং দাঁড়াতে পারবে। ঠিক তেমনি বায়োলজিতে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকো, মাধ্যমিকের কথা বলছি, তাহলে তুমি উচ্চ মাধ্যমিকেও ভালোভাবে নিয়ে পড়তে হবে, তাই তো স্যার? একদম না, বেশ খালি তাহলে তো উপরে পড়ে যায় বিল্ডিং। হ্যাঁ, অবশ্যই এই ব্যাপারটাই হলো এখানে। তো স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে? মানে পড়তে তো ওভারঅল সবই হবে, হ্যাঁ, মানে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা তো সাজেস্টিভ চ্যাপ্টার বলছি, যদি আমি সাজেশনে বিশ্বাস করি না, আমি পুরোটাই পড়তে বলি, কারণ আমি নিজেও পুরোটা পড়ে এসেছি। আর বর্তমান যুগে যা কোশ্চেন হচ্ছে, সাজেশন করা খুবই মুশকিল। তাও যদি সাজেস্টিভ বলো, মাধ্যমিকের ক্ষেত্রে সাজেশন একটু করা যায় উচ্চ মাধ্যমিকের থেকেও। তো মাধ্যমিকের সাজেশন বলতে আমি বারবার বলবো, 1 নম্বর চ্যাপ্টার, মাধ্যমিক এখন 10 ক্লাস 10-এর উপর বেস করে হয়, কোষ বিভাজন। কোষ বিভাজন চ্যাপ্টারটা কেউ ছাড়বে না, আর সঙ্গে বংশগতি। কোষ বিভাজন বংশগতি করলে প্রায় 3 থেকে 4খানা বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, এমসিকিউ সব পেয়ে যায়। কোষ বিভাজন, মাইটোসিস, মিওসিস আর অ্যামাইটোসিস আর জেনেটিক্সের বংশগতিতে মেন্ডেল বা মেন্ডেল বাদ দিয়ে যা যা আছে, হিমোফিলিয়া, বর্ণান্ধতা শুরু করে থ্যালাসেমিয়া, এগুলো যদি একটু একটু পড়ে যাও, আজকে তুমি এমসিকিউ 1-2 নম্বর আরামসে 5 নম্বর কমন দেয়। এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। এরপর মাধ্যমিক হচ্ছে পরিবেশগত বিজ্ঞান, যেটা বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য বা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। এই পোর্শনে যদি পড়ে যায়, এখান থেকে একটা বড় কোশ্চেন, কম্পালসারি বড় কোশ্চেন পাবে, তার সঙ্গে তুমি পাবে ছোট কোশ্চেনও পাবে, আর কিছুটা পড়বে অবশ্যই অভিব্যক্তি, অভিযোজন, যেখান থেকে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, এগুলো সব তোমরা পাবে। এটা আমি ইম্পর্টেন্ট বলতে এইগুলো, এছাড়া বলছি না যে গোটা বই বাদ দিও না। এইগুলো পড়ে গেলে ধরে রাখো প্রায় 70% কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকে, 4টা চ্যাপ্টার থেকে দিয়ে দেবে। বাকি যে কটা চ্যাপ্টার আছে সেখান থেকে 30% কোশ্চেন দেবে। তো এই মাধ্যমিকের সাজেশন। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি বলবো 12-এর উপর বেস করে যে পরীক্ষা হচ্ছে, এক্ষেত্রেও সে একই ব্যাপার, জেনেটিক্সটা পুরো করতে হবে। জেনেটিক্স না করলে তোমরা ওখানে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, এমসিকিউ পাবে না। সঙ্গে জনন, জনন বলতে মানুষের জনন আর জননগত স্বাস্থ্য। উদ্ভিদের জননটা তো না করলেও চলে যায়, অসুবিধা নেই, কারণ তার সঙ্গে থাকে মানুষের জনন। মানুষের জননটা রিলেটিভলি একটু ইজি আছে, হ্যাঁ বুঝতে হয়তো কঠিন, কিন্তু বুঝে গেলে তারপর লেখা সোজা। কিন্তু উদ্ভিদের জননের প্রসঙ্গগুলো কঠিন, বুঝলেও লিখতে অনেক অসুবিধা হয়। তাই বলবো অত চাপ নেওয়ার কি আছে? যেমন যদি মানুষের জনন, উদ্ভিদের জনন যদি থাকে, তো মানুষের জনন আর জননগত স্বাস্থ্য, সেখানে ওই টেস্টোবেবি প্রসেসগুলো রয়েছে, বা বিভিন্ন রকম প্রসেসগুলো রয়েছে, ছোটোখাটো জিনিসগুলো রয়েছে। তো বা বিভিন্ন রোগের, এই যে এইডস রোগ, এটা নামই বলে দিচ্ছি, এইডস রোগ উচ্চ মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট, যেটা সিফিলিস, গনোরিয়া, এগুলো সব পড়তে হবে। বা তোমাদের যে স্বাস্থ্য সম্বন্ধ চ্যাপ্টার আছে, স্বাস্থ্য চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে রোগ থেকে প্রচুর কোশ্চেন দেয়। অ্যান্টিবডির ছবি দেবে তোমাদের, আমি আগেই বলে দিচ্ছি, অ্যান্টিবডির ছবি, জেনেটিক্সের টিআরএনএর ছবি, এগুলো সাজেশনের মধ্যে পড়ছে। এইগুলো যদি এখন থেকে করো সঙ্গে, তাহলে তোমার বিরাট ইম্পর্টেন্ট কাজ দেবে। আর অবশ্যই পরিবেশ বিজ্ঞানের কথা তো অস্বীকার করা যায় না। পরিবেশ বিজ্ঞান 12-এর ক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট মাধ্যমিকের থেকে। পরিবেশ বিজ্ঞানের 4টা চ্যাপ্টার আছে, সেই 4টা চ্যাপ্টারের মধ্যে খুব ভালো করে আমাদের পপুলেশন চ্যাপ্টার যেটা আছে, বাস্তু সংস্থান, তার সঙ্গে বাস্তুতন্ত্র, তার সঙ্গে পরিবেশের পরিণতি, মানে ওজোন স্তর, বর্তমানে যে আলোচনা হচ্ছে ওজোন স্তরের যে ক্ষয় হচ্ছে, বা দূষণ, পলিউশন, এবং এর সঙ্গে বায়োডাইভার্সিটি, মেইন পার্ট, এইগুলো যদি ভালো করে পড়ে যায়, শুধু ইভিএস করে গেলেই সে প্রায় 15-16 নম্বর কমন দিবে। 70-এর মধ্যে 15-16 নম্বর ইভিএস একাই দিয়ে, এবং খুবই সোজা ইভিএস। এটাই ওই জন্য পড়তে বলছি, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, এমসিকিউ 2-3 সবই তোমরা পেয়ে যাবে। এবং তার সঙ্গে অবশ্যই একটুখানি অভিব্যক্তি, অভিযোজন যে আছে, বা খাদ্য উৎপাদন, উন্নতি সাধন, ছোটোখাটো চ্যাপ্টারগুলো করবে। কিন্তু মেন যে জেনেটিক্স, জনন আর ইভিএস, যদি 3টে পার্ট খুব ভালো করে করে যেতে পারে, ধরে রাখো 70 থেকে 80% তার কমন, মানে 70-এর মধ্যে বা 50-এর উপর কমন পেয়ে যাচ্ছে। বাকি 20 নম্বর তো কুচকাচ কোনো চ্যাপ্টারগুলো দেখতেই হবে। এটাই বললাম সাজেশন হিসাবে দেখতে হবে। স্যার মানে এই মানে এই সমস্ত যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারগুলো ছাড়া কেউ যদি আউট অফ দ্য বক্স কিছু পড়তে চায়, তো তারা কিভাবে পড়বে, বা কি মানে কোন টপিকগুলো পড়তে গেলে মুশকিল হচ্ছে, নিজে পড়তে গেলে এটা অসুবিধা আছে। আচ্ছা, আউট অফ দ্য বক্স কোশ্চেনগুলো স্যারদের হেল্প ছাড়া খুব মুশকিল, কারণ সেগুলো হচ্ছে মেডিকেল রিলেটেড কোশ্চেন, নিট রিলেটেড, এবং সেগুলো অনেকটা কিছুটা গ্র্যাজুয়েশন রিলেটেড আছে। সেটা যদি আমার মতো স্যাররা না বুঝিয়ে দেয়, স্টুডেন্টের পক্ষে একা করা খুব অসুবিধা। সাধারণত অনেক টপিক আছে যে টপিক ছেলেরা আগে থেকে ছেলেরা নিজেরা পারে না করতে, সেটা আমাকে প্রতি পদে পদে লাইন বাই লাইন বুঝিয়ে দিতে হয়। কারণ সেই টপিকগুলো এইচএসে অনেক সময় দেয়, ঠিকই বলেছে রাজীব, আর বেশিরভাগ সময় মেডিকেল নিট পরীক্ষায় দেয়। আর নিট পরীক্ষায় কিন্তু শুধু এইচএসে, গ্র্যাজুয়েশনে 2-4টে কোশ্চেন থাকে, 5-6টা থাকে, সেগুলো স্যারদের ডিসকাস করে দিতে হবে। আউট অফ দ্য বক্সের জন্য অবশ্যই স্যারের দরকার, স্যারদের লাগবে, সাজেশন করে দিলেও এখানে সম্ভব না। ওকে। তো
তো স্যার স্টুডেন্টরা যদি মেডিকেল নিয়ে ফিউচার পড়তে চাইছে তো তারা কিভাবে নিজেদের তৈরি করবে প্রথম থেকে? একদম। কেউ হয়তো ডাক্তার হতে চাইছে, ভেবে রেখেছে আমি এখন মাধ্যমিক পড়ছি কিন্তু আমি ইন ফিউচার গিয়ে ডাক্তার হবো, তারা কি করে তৈরি করবে? সেক্ষেত্রে প্রথমেই বলবো যে তোমাদেরকে সঠিক স্যার চুজ করতে হবে। স্যার চুজ করা ইম্পর্টেন্ট। খুঁজে নিয়ে সেই স্যারের কাছে প্রথম 9 থেকে যদি গাইডেন্সটা পাও তাহলে 12-এ গিয়ে মেডিকেল পড়তে খুব একটা অসুবিধা হবে না। কারণ আমি যে লেভেলে পড়াই, আমার কাছে যারা 9-10-এ পড়ে এবং যারা 11-12-এও পড়ছে, 9-10-এ পড়ে এসছে, তাদেরকে এমনভাবে গাইড তৈরি করছি তারা যাতে এইচএসের প্যাটার্নটা করলেই ওরা মেডিকেলের প্যাটার্ন অনেকটা করে ফেলে। এছাড়া আমার নিজস্ব আলাদা করে ব্যাচ আছে, সেখানে আমি আলাদা করে পড়াই, সেখানে বোঝাই কি করতে হবে। কি করতে হবে বলতে যেটা একটু আগে বলছিল যে আউট অফ বক্স সিলেবাস যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিটে আমাদের দেয়। মানে এইচএসেও যেগুলো হয়তো আসছে না, মাধ্যমিকে দেবেই না, সেগুলো নিটে কিন্তু দেয়। কতটা বেশি দেয় না, 10% কি 15% দেয়, সেগুলো তোমার করতে হবে। তো সেগুলো করার জন্য তোমাকে কিন্তু একটু হাই লেভেলের টিচারের কাছে ভর্তি হতেই হবে। সে বলছে না, আবার বলছে আমার কাছে আসতে এখন মানে নেই, কিন্তু একটা হাই লেভেল টিচার ছাড়া তোমাকে সেই জিনিসগুলো বোঝাতে পারবে না। তো এইগুলো করলে তুমি এক্সট্রা এগিয়ে যাবে। একটা নর্মাল ছেলেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর অনেক কাছে নিটের ব্যাচে পড়ে নিটের জন্য আলাদা প্রিপারেশন নিয়ে দেবে। ডিফারেন্সটা এখানে 10-15% নাম্বারের, যে এইখানে একজন নিট পাবে কি পাবে না, এমবিবিএস পাবে কি পাবে না। তো এই হলো ব্যাপারটা। আজকের দিনে সোশ্যাল মিডিয়া বলুন বা বন্ধু বান্ধব বলুন বা কলেজে গিয়ে আমরা দেখছি যে কত র্যাগিং হচ্ছে স্টুডেন্টদের সাথে। এই সমস্ত র্যাগিং এর থেকে কি করে স্টুডেন্টরা নিজেদের সেভ করতে পারবে এবং ডিস্ট্রাকশনটা কি করে মানে অ্যাভয়েড করতে পারবে? এই সম্বন্ধে র্যাগিংটা নিয়ে আগে বলি। র্যাগিংটা দেখো, র্যাগিংটা তো আমাদের হাতে নেই, র্যাগিংটা হচ্ছে গভর্নমেন্টের হাতে। গভর্নমেন্ট এখন অনেক কিছু করছে, অ্যান্টি র্যাগিং সেল বানিয়েছে। সেই অ্যান্টি র্যাগিং সেলে প্রফেসররাও থাকে, কিছু ইন্সপেক্টর টাইপের লোকেরাও থাকে, অনেক কিছু থাকে। তারা কিন্তু গিয়ে স্টুডেন্টদের সঙ্গে তাদের আলোচনা করছে, মাইন্ড সেটটা জিজ্ঞেস করছে যে কেন তুমি র্যাগিং করছো। তাকে বোঝানো হচ্ছে না যে তুমি করছো র্যাগিংটা করে তোমার লাভ কি, তুমি কি এমন আনন্দ পাচ্ছ একটা ছেলেকে নিয়ে কষ্ট দিয়ে। এইভাবে যদি তাদের কাউন্সিলিং করা যায় তাহলে আমার মনে হয় র্যাগিংটা অনেকটা কমে আসবে। এবং এইটা করলে আস্তে আস্তে স্টুডেন্টদের মধ্যে ভালো হবে। স্টুডেন্টদের মধ্যে মানে একটা চেতনা জাগাতে হবে, তোমরা এখানে পড়তে এসছো, তোমরা এখানে খেলতে আসোনি, মজা করতে আসোনি, র্যাগিং করতে আসোনি। তো এটা গভর্নমেন্ট শুরু করে দিয়েছে, আমার কাছে যতটুকু খবর আছে গভর্নমেন্ট শুরু করে দিচ্ছে। অ্যান্টি র্যাগিং সেলের মাধ্যমে অনেক র্যাগিং কমে এসছে। আর কিছু ইঞ্জিনিয়ারিং কলেজে এখন দু একটা হয়, সেটা আস্তে আস্তে কমছে, কিন্তু মোটামুটি নর্মাল কলেজে বা মেডিকেল কলেজে আমরা দেখলাম যে যাদবপুরে এখন এত বড় একটা কিছুদিন আগে ঘটনা ঘটে গেছিল। সেটা নিয়ে তো অ্যান্টি র্যাগিং সেল তৈরি হয়েছে, বর্তমানে পুলিশের তদন্ত অনেক কিছু হয়েছে এবং ধরাও পড়েছে। কিছু কিছু থাকে বিকৃত মনস্ক, আমি বলেছি কিছু কিছু স্টুডেন্ট থাকে বিকৃত মনস্ক, তাদেরকে ঠিক করা যায় না। বিকৃত মনস্ক মানে যারা এগুলো করে আনন্দ পায়, লোককে কষ্ট দিয়ে আনন্দ পায়, কিছু লোক এরকম আছে, তাদের তুমি কি করবে? কিছু করার নেই, তাদের থেকে দূরে থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে। আমার কথা হলো তুমি তাদের বন্ধু বান্ধব বানাবেই না, অ্যাভয়েড করো, দূরে থাকো, তাদের তোমার কাছেই থাকবে না। বন্ধু বান্ধব আমি যদি না বানাই তবুও তো আমি তাদেরকে বানাবো না। আমি বানাবো কিরকম, আমার লেভেলে বন্ধু বান্ধব, যে পড়াশোনা করে, পড়াশোনায় থাকে, নর্মাল বিহেভিয়ার করে, ভালো বিহেভিয়ার করে, এরকম ছেলে মেয়ে নেই? অবশ্যই আছে এরকম ছেলে মেয়ে, এদের সঙ্গে বন্ধু বান্ধব করতে হবে। আর বাকি হলে কিছু হলে অ্যান্টি র্যাগিং সেল মানে প্রিন্সিপালকে জানাতে হবে, প্রিন্সিপাল অ্যান্টি র্যাগিং সেলকে জানাবে, সে ব্যবস্থা। এখানে আর একটা কথা বলবো, আমার মানে যেটা পার্সোনালি মনে হয় যে প্রত্যেকটা কলেজের ক্যান্টিন বলুন বা বিভিন্ন জায়গায় ক্যামেরাগুলো বিশেষ করে ইনস্টলেশনটা দরকার। এটা এখন হয়ে গেছে বিভিন্ন কলেজে, নাম করা কলেজের ক্ষেত্রে সিসিটিভি ক্যান্টিন যেখানে বেশি করে র্যাগিং হতে পারে ইনক্লুড হচ্ছে। যেমন বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউটে তো ইনক্লুড হয়েই গেছে, যেমন আমাদের পাথফাইন্ডার, আকাশ, সেখানে সিসিটিভি তো রয়েছেই, কিন্তু গভর্নমেন্ট কলেজে আস্তে আস্তে চালু হচ্ছে প্রজেক্টটা। খুব ভালো একটা প্রসেস, এটা করা অবশ্যই দরকার। মানে স্কুল কলেজে প্রায় 90% জায়গায় আমি বলবো তো একদম ক্যামেরা ইনস্টল করে দিন, উচিত। কে কখন আসছে, কে কখন যাচ্ছে, কে কি খাচ্ছে, বিশেষ করে কারণ আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো রয়েছে, বাংলা মিডিয়াম স্কুলগুলো থাকবে না। আমি দেখছিলাম যাদবপুরে মানে একজন ছাত্রী বলছিলেন নাকি ক্যামেরা ইনস্টল করে কি হবে এগুলো। না, ক্যামেরা অবশ্যই ইনস্টল করা দরকার, আমি ওর সঙ্গে একমত, করতে হবে। আচ্ছা, এটা ছাড়া আমি বলছি এবং ওটা ডিস্ট্রাকশনের কথা যেটা বলবো, মানে সোশ্যাল মিডিয়া, তোমরা যে এই যে স্টুডেন্টরা কলেজে গিয়ে তোমরা যেটাকে আমরা বলি যে তোমরা পড়া থেকে অন্যদিকে ডেভিয়েট হয়ে যাচ্ছে, কেন হয়? তার প্রধান কারণ হচ্ছে এই কলেজ কেন স্কুল লেভেলই হচ্ছে, হাতে একটা করে যে মোবাইল চলে এসছে না, এটা যেরকম কাজের জিনিস এরকম অকাজেরও জিনিস। কাজের জিনিস বলতে আমার সোর্স গুগল নেটওয়ার্ক আছে, উইকিপিডিয়া আছে, আমি হাতের মুঠে আমার গোটা দুনিয়া প্যাকেজ, আমি যা জানতে চাই জানতে পারি। কিন্তু অনেক খারাপ জিনিসও আমরা ইন্টারনেটের মধ্যে দেখতে পাই। এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক বা এই যে ইনস্টাগ্রাম, এই মুহূর্তে সমস্ত ছেলেমেয়েরা অ্যাডিক্টেড। বাচ্চা ছেলেমেয়ে ক্লাস 7-8-এ পড়ে, 5-6-এ পড়ে, তারা ফেসবুক করবেই করবে, আর কেউ কেউ ইনস্টাগ্রামও করছে, কেউ কেউ পাকাপাকি টুইটারও করে। তো যাই হোক, এই জিনিসগুলো যে করছে, এর ফলে কি হয়ে যাচ্ছে, তো পড়াশোনা বলো বা স্বাভাবিক যে জীবন কাল, সেখান থেকে নিজেকে ডিস্ট্রাক্ট করে ঘন্টার পর ঘন্টায় সোশ্যাল মিডিয়া ঢুকে রয়েছে। আমি বলবো সোশ্যাল মিডিয়া দেখো, সোশ্যাল মিডিয়া দেখা বারণ করছি না, কিন্তু একটা টাইম লিমিটেড করে দেবো। আর ছোটদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দেখা অবশ্যই বন্ধ করা উচিত। সোশ্যাল মিডিয়া দেখা উচিত কখন? মাধ্যমিক পাস করে গেছে, উচ্চ মাধ্যমিক উঠলো,
তখন সে একটু বড় হয়েছে, নিজস্ব বিচার বিবেচনা হয়েছে, তার সোশ্যাল মিডিয়া দু একটুখানি দুটো একটা নিউজ দেখলো কি হচ্ছে, আজ কোন পরীক্ষা বেরোবে না বেরোবে, আজ এই যে খবরগুলো আসে নিট খবর বেরোবে না বেরোবে, সোশ্যাল মিডিয়া জানতে পারা যায়। কিন্তু আজ 10 মিনিট দেখো তুমি ফেসবুক, 10 মিনিট ইনস্টাগ্রাম করো, সারাদিনে 8 ঘন্টা করো কি 40 মিনিট করো, তুমি যদি 10 ঘন্টা তুমি সোশ্যাল মিডিয়ায় কাটাও, তাহলে পড়াশোনা করবে কখন, করবে কি কখন? আমি এটাই বলবো যে একদম বারণ করছিলাম দেখতে, ঠিক আছে, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান যুগে তো বারণ করা যায় না, কিন্তু লিমিটেড টাইমে করতে হবে। তুমি পড়াশোনায় বেশি মন দেয়, তোমার এমন কাজ পড়াশোনা করে তোমাকে বড় হতে হবে, তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, সেইটাকে হতে হবে। তোমার মোটো হচ্ছে এইটা সাইড, আর সবাই করছে উল্টো, পড়াশোনাটা করে আগে এইটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইটাকে সময়টা কমা, একদমই কমিয়ে তারপর করো। আমি একদম বারণ করছি না দেখতে, দেখো পড়াশোনা করে। পড়াশোনা 90% এবং আমি আরেকটা বলবো, কলেজে গিয়ে একটা প্রবলেম হয়, ছেলেদের বলো মেয়েদের বলো, বিশেষ করে কলকাতা কলেজেগুলো দেখেছি, হাওড়াতে এখন এসে গেছে, এই যে নেশায় ডুবে যাওয়া। হ্যাঁ, নেশা বলতে মাদকদ্রব্য বলছি না, মাদকদ্রব্য আলাদা কথা। সামান্য এই যে সিগারেট, বিড়ি বা এই যে গুটখা, এই পান মশলা, এই যে খৈনি, এই যে নেশাগুলো, বা অনেকে ড্রিঙ্কও করে, এইগুলো আমি বলবো যে করে লেভেলটা একটা সঠিক বয়স নয়। নেশা করার জন্য অন্য বয়স আছে, সেটা সেই সময় তুমি করতে পারো। নেশা করা কখনই উচিত নয়, বারণ করছে নেশা করতে, কিন্তু কেউ যদি করতে চায়, সে তার জীবনে প্রতিষ্ঠিত হলো, তারপর সে একটা সিগারেট খুলে কি বিড়ি খুলে ম্যাটার করে না, কিন্তু সে কোরের লেভেলে পড়তে গেছে, তার জীবন তৈরি হচ্ছে, গ্র্যাজুয়েট হওয়ার পরে সে একটা জায়গায় চাকরি করতে যাবে, তখন যদি সেই নেশায় ডুবে থাকে, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ একেবারে ঝরঝরে। তো স্যার, আমরা এই কিছুদিন আগে নেট স্ক্যামের ব্যাপারে শুনলাম, তো একটা স্টুডেন্ট যে এত খাটাখাটনি করে পড়াশোনা করছে 2 বছর ধরে, মানে তোমরা পরিশ্রম করছো, কিন্তু যদি এত বড় বড় স্ক্যাম বেড়ে, তাহলে পড়াশোনা করার মানেটা কি স্টুডেন্টদের? এটা নিয়ে আমি একটু বলে দিই, এটা আমার নিচের ব্যাচে স্টুডেন্টরা জিজ্ঞেস করছিল ব্যাপারটা। এটা কিন্তু প্রথমবার হলো, এই বছরই হয়েছে, কোনোবার হয় না। তো হয়ে গেছে, এখন দেখো সব পরীক্ষাতে স্ক্যাম হচ্ছে, তো হয়ে গেছে। ইভেন তোমার নেট পরীক্ষা, পিএইচডি যে প্রফেসরি পরীক্ষা, তাতেও স্ক্যাম হয়েছে। নিট পিজি যেটা ডাক্তারদের পরীক্ষা, এমডি, তাতেও স্ক্যাম হয়েছে, সবেতেই হয়েছে। কিন্তু এনডিএ এবার একদম গেজেট বার করে দিয়েছে, সেই গেজেটটা আমি আমার নিজস্ব ব্যাচের গ্রুপে পাঠিয়েছি। সেই গেজেটটা বলে দিচ্ছি ওরা যে পরের বার থেকে ওরা এনডিএ কোশ্চেনটা অন্য একটা সংস্থাকে দিয়ে করাবে, যাতে লিক না হয়। ওরা পরীক্ষা পরিচালনা করবে, কি করে পরীক্ষা হবে না হবে করবে। আরো বড় তথ্য দিয়েছে, এবারে কম্পিউটার বেসড এক্সাম হবে। এটা ছিল না, ওএমআর উঠে যাচ্ছে আস্তে আস্তে, কম্পিউটার বেসড হবে বলেছে। এবার 2 বছরে কতটা কি করে দেখা যায়। তো কম্পিউটার বেসড হলে ব্যাপারটা কি হবে, অনেকটা জয়েন্টের মতন হয়ে যাবে। কম্পিউটার টাইপ করলো, তারপরে সেভ নেক্সট করে চলে গেল, এবং কম্পিউটারটা সুবিধা হচ্ছে আবার আগের পেজে ফিরে এসে গিয়ে কারেকশন করে দেওয়া যায়, এটা ওএমআর কারেকশন করা যায়। এবং ওএমআর এর কারচুপি হয়, কম্পিউটার কারচুপি করা খুব মুশকিল। নিট অ্যান্ড ক্লিন, কারণ টিসিএস এ পরীক্ষা হবে। টিসিএস জানো, যারা পরীক্ষা দিয়েছো, টিসিএস এ প্রচন্ড কড়াকড়ি বেল্ট, ছেলেদের বেল্ট খোলা, জুতো খুলিয়ে বসাবে, মেয়েদের ক্লিপ খোলাবে, ঘড়ি খোলাবে, হাড় খুলিয়ে বসাবে, যাতে কোনো ক্যামেরা না ধরো, কিছু না ঢুকতে পারো। শুধু কম্পিউটার নিয়ে একটা খাতা কাগজ দিয়ে দেবে রাফ করার জন্য, তুমি কম্পিউটার অ্যান্সার করো। তো যদি এটা সত্যি করে ফেলে, এনটিএ বলেছে করবে, তাহলে নিট পরীক্ষার চেয়ে ফেয়ার পরীক্ষার হবে না। এবং যখন এনটিএ বলেছে এবং অন্য সংস্থা এর মধ্যে রয়েছে, এবং এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে, তো এটা হবেই ফেয়ার। ওরা গেজেট বার করে দিয়েছে যে যদি ওএমআরও হয়, সেক্ষেত্রেও খুবই ফেয়ার হবে, নেবেই বলেছে ফেয়ার, কোনো লিক কোশ্চেন হবে না। যদি কম্পিউটার হয় তাহলে আরও ভালো কথা, অসুবিধার কিচ্ছু নেই। তো নিট পরীক্ষা নিয়ে ভয়ের কিছু নেই, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ নাও। হ্যাঁ, তো যেখানে পাচ্ছ নিচ্ছ নাও। 11টা কোনো রকমে পড়েছে, 12 গিয়ে আবুটুকু খাচ্ছে। এবার 12 সিলেবাসে ওরা এতটা পিছিয়ে আছে, সামনে ওদের প্রিটেস্ট পরীক্ষা, ওরা কিন্তু পারছে না। আমার কাছে সাহায্য হচ্ছে, অসহায় উপায় এসছে, 1 মাস বাকি প্রিটেস্ট। আমার যতটা পারছে আমি করাবো, আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, বাকি তুমি বই থেকে মুখস্থ করো। কারণ আমার মেন কনসেপ্ট ক্লিয়ার করা, ওদের কনসেপ্টে ক্লিয়ার হয়নি। তাহলে এত 3 লাখ 4 লাখ টাকা খরচ করে যাচ্ছে, লাভটা কি, নিট ফলটা কি? নিট ফল 0। তার থেকে তোমার প্রাইভেট টিউটরের কাছে পড়ো। আমি যেটা বারবার বলছি, আমার কাছে পড়তে কোনো মানে নেই, কিন্তু হাই লেভেলের টিচার তো ঠিকটা বড় কথা না, ঠিক ক্লিয়ার হয়ে যাবে। তো এইসব ইনস্টিটিউটের পেছনে না দৌড়ে আমি বলবো প্রাইভেট টিউটরদের কাছে পড়ো, বেশি করে পড়ো। বায়োলজিটা বিশেষ করে অন্তত পড়ো। ফিজিক্স কেমিস্ট্রি তবুও আমি বললাম ফিজিক্স ওয়ালা থেকে হয়ে যায়, বায়োলজি কিন্তু হয় না। অনেকে ফিডব্যাক আমি নিয়ে দেখেছি, তারা যারা আমার কাছে পড়েছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এটা আমি বলবো, নিট নিয়ে ঘাবড়াবার কিছু নেই। 2 বছর পরে যে নিটটা হবে একদম ফেয়ার হয়, পরের বছরই ফেয়ার হবে। তারা ভালো করে পড়ো, ঠিক তোমরা পরীক্ষা সাকসেস পাবে। এবং পরিশ্রমের বিকল্প নেই, তোমরা জানো, পরিশ্রম করে যেতেই হবে। নিট মানে পরিশ্রম করে অবশ্যই এমবিবিএস টার্গেট রাখতে হবে। আর একটা একটু বলে দিই, নিট নিয়ে যখন উঠেছে, নিটে কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওই নিটের ব্যাপারে যে আরও কিছু জানার ব্যাপার আছে। স্যার, ইন ফিউচার যারা ডাক্তারি নিয়ে পড়তে চাইছেন, তাদের আপনি কি অ্যাডভাইস দিতে চাইবেন? একদম, এই প্রশ্নটারই কিছুটা অংশ আমি আগে বলেছি, আবার বলছি। ভবিষ্যতে ডাক্তারির জন্য পড়তে গেলে আমি যেটা বলবো যে, আবার প্রথমেই বলছি, বায়োলজিটা প্রাইভেট টিউটরের কাছে পড়তে হবে। এবং সেটা এমন লেভেল প্রাইভেট টিউটর যেটা
হাই লেভেল হতে হবে। ইন্টার পড়াটা বেশ কঠিন, এইচএস এর পরে এখন কঠিন, এইচএস সিলেবাস যা হয়ে গেছে ইন্টার মতনই হয়ে গেছে, সেই লেভেলের টিচার না রাখতে পারলে কিন্তু খুবই মুশকিল। ফিজিক্স কেমিস্ট্রি হতেও পারে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি নিতে দরকার খুবই কম, কারণ ফিজিক্স কেমিস্ট্রি কত করে আসে 180 করে আসে, আর বায়োলজি কত 360 আসে। মানে বায়োলজি যদি 100% না, ফিজিক্স কেমিস্ট্রি 50% করে, 50%। তাহলে বুঝতেই পারছি ফিজিক্স কেমিস্ট্রি ইম্পর্টেন্স অনেকটাই কম, বায়োলজি ইম্পর্টেন্সটা বেশি। সেই ক্ষেত্রে বায়োলজিটা তোমাদের স্যার দেখে পড়তেই হবে, ভালো স্যার দেখে পড়তে হবে, না হবে না। নিড লেভেলের স্যার চাই। আর আবার বলছি চিন্তা করবে না, এই পরীক্ষা ফেয়ার হবে, এনটিএ বলে দিয়েছে, ওই নিয়ে কোনো চিন্তার কিছু নেই। একদম সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে যাও, ওএমআর হোক কি কম্পিউটার হোক, সেটা নিয়ে অত মাথা ঘামাতে হবে না, খালি পড়ে যাও। এবং সেক্ষেত্রে মেন বই সাঁতরা ফলো করবে, আমি আগেই বলে দিচ্ছি। বর্ধন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, নিজের জন্য সাঁতরা ফলো করবে। সাঁতরা প্রায় সবই করতে হয়, বাদ দেওয়া চলবে না। অবশ্যই স্যারের অ্যাডভাইস নেবে, যে স্যারের কাছেই পড়বে না, আমি আমার স্টুডেন্টদের অ্যাডভাইস দিই, তো সেরকম অ্যাডভাইসটা নিতে হবে যে কোন জায়গাগুলো পড়বো, কোন চ্যাপ্টারে কোন জায়গাটা পড়তে হবে। সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট, নিটে কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যায় না, সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কিন্তু কোন জায়গাটা বেশি করে পড়তে হবে এটা সেই রেসপেক্টিভ স্যার বলে দেবে। তো আরেকটা আমি বলে দিচ্ছি, বর্তমানে নিটের ক্ষেত্রে এটা অনেকেই জানে না, 3টে চ্যাপ্টার কমে এসছে 12-এর ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে জীবের জনন, সেটা এখন বাদ হয়ে গেছে, সেটা এইচএস এ আছে। খাদ্য উৎপাদন উন্নতির সাথে ওটা বাদ দিয়েছে, এবং পরিবেশের পরিণতি মানে শেষ চ্যাপ্টার, পলিউশন, ওজন লেয়ার ডিপ্লিশন আছে, ওজন স্তরে ক্ষয় আছে, ওটা বাদ দিয়েছে। তাই নিজের ক্ষেত্রে বলবো সিলেবাস মঞ্চ কমে গেছে, তোমাদের আনন্দ হওয়ার কথা। 11 থেকে ডাইজেশন, পুষ্টি বাদ দিয়ে দিয়েছে। এইচএস সিলেবাস বড়, নিটের সিলেবাস কম, নিট নিয়ে বেকার ভয় পাওয়ার তো কিছু নেই। নিটের মঞ্চ কম পড়তে হবে, ফুটিয়ে পড়তে হবে অবশ্যই। সেটা তোমরা উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে তো অবজেক্টিভ প্রশ্ন করছো, ফুটিয়েই তো করতে হচ্ছে, তাহলে অবজেক্টিভ এমসিকিউ পারবে, নিট নিয়ে ভয় কিছু ভালো করে পড়ো। আচ্ছা, আমি এখানে আমার বক্তব্য আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আমি সমাজের শুভকামনা চাইছি, কারণ আমি তো স্টুডেন্টদের ভালো চাই। আমি প্রথমেই বলেছি স্টুডেন্ট নিয়ে থাকতে ভালোবাসি, কারণ আমার প্রফেশন হচ্ছে পড়ানো। সেক্ষেত্রে আমি বলবো যে অনেক কিছু অ্যাডভাইস দিলাম বটে, শেষে একটুখানি বলে রাখতে চাইছি যে তোমরা প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত হও, বড় বড় চাকরি করো, বড় বড় জায়গায় বিজ্ঞানী হও বা চাকরি করো, জব করো, এটাই আমি চাইবো। তোমাদের শুভকামনা আমি করছি, আমার শুভকামনা তোমাদের সঙ্গে রইলো, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও, এটাই চাইছি আমি। এটাই বলে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। আর আমি শেষে এটাই বলবো, যারা বিশেষ করে এইচএস মানে দিতে চাইছো বা দিতে চলেছো, 2 বছরের পরিশ্রম সারা জীবনের আনন্দ। আর 2 বছরে তোমরা যদি খেলাধুলা করে সময় নষ্ট করে কাটিয়ে দাও, তাহলে সারা জীবন হয়তো তোমাদের খুব কষ্ট করতে হবে, কাঁদতে হবে। তো এইটুকু বলেই আমি আমার এখানে বক্তব্য শেষ করব। তোমরা যদি স্যারের কাছে অ্যাডমিশন নিতে চাও, তাহলে স্যারের পুরো ডিটেলসটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যান্ড এদিকটা বলে রাখি যে এদিকটা স্যার জায়গাটা একটু বলেছেন, এদিক মানে আসতে গেলে কি করতে হবে। হ্যাঁ, আমি একটু বলে দিই, এইখানে শুধু আমি বাংলা মিডিয়াম পড়াই তাও না, ইংলিশ মিডিয়াম পড়াই, প্রথমেই বলেছিলাম, আবার বলে দিচ্ছি। অনেকে ধারণা আছে শুধু বাংলা মিডিয়ামই পড়াই, আমি কিন্তু বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামও পড়াই, বোথ আইএসসি, আইসিএসসি, সিবিএসসি সব পড়ানো হয়। আচ্ছা, এখানে আসার জিনিসটা আমরা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে গিয়ে খুবই সোজা, সালকিয়া পারিজাতের মোড় সবাই চেনে, চৌরাস্তা থেকে পারিজাতের মোড় থেকে এসে পাশ দিয়ে রাস্তাটা যে ঢুকে যাচ্ছে ধর্মতলা, চলে এলে ধর্মতলা ধর্মরাজ মন্দিরের কাছ থেকে সোজা গা দিয়ে রাস্তাটা যাচ্ছে, কৈবর্তপাড়া ঢুকেই প্রথমে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার, তারপরে এসেই একটা রেশন দোকান পড়বে। ঠিক রেশন দোকানের পাশে যে গায়ে লাগানো বিল্ডিংটা, বিশাল এক বিল্ডিং, শেষ বিল্ডিংটা, তারপরে গলিটা রাজগুড়িয়া স্কুলের দিকে চলে যাচ্ছে, একটা কামিনী স্কুলের দিকে চলে যাচ্ছে। শেষ বিল্ডিং এর যেখানে বাইরে লেখা আছে, তোমরা দেখতে পাই বড় বড় করে পোস্টার আছে সালকিয়া ডক্টর পয়েন্ট। এখানে অ্যাকচুয়ালি একটু বলে দিই, এখানে শুধু আমি পড়াই তা না, এখানে ডাক্তারও বসেন। আমি যে সময় পড়াই না ওই সময় ডাক্তার বসেন, এবং এখানে বিভিন্ন মেডিকেল টেস্ট করা হয়, বিভিন্ন রকম মেডিকেল টেস্ট, ব্লাড রিলেটেড টেস্ট, বিভিন্ন ইউরিন সমস্ত টেস্ট করানো হয়, এবং যেটা অনেকটা ডিসকাউন্ট দিয়ে করানো হয়। তো সেই জন্য আমি বলবো এই জায়গাটা তোমরা একসঙ্গে দুটো জিনিস পাচ্ছ, ডাক্তারের ফেসিলিটিও পাচ্ছ, টিচারের ফেসিলিটিও পাচ্ছ। সালকিয়া ডক্টর পয়েন্ট জায়গাটা তোমরা নোটিস করো, ওর পাশ দিয়ে ঢুকলেই তোমরা আমার সেন্টারে চলে আসতে পারবে, খুব সোজা রাস্তা। আর তোমরা এখানে কি করে আসবে, সেই ভিডিওটা মিনি ব্লগটা আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ওপরে তোমরা আই বাটনেও পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই আমি শেষ করব বলে, আর সব থেকে শেষে বলবো যে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে নেক্সট শোর একটা লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের বক্তব্য জানাবে, এবং এই ধরনের ভিডিও তোমরা তোমাদের বন্ধুদের সাথে, তোমরা তোমাদের মা বাবার সাথে বিশেষ করে শেয়ার করবে। সব থেকে শেষে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কারণ এই ধরনের নতুন নতুন স্যার, নতুন নতুন ইনস্টিটিউটের ব্লগ এবং ভিডিও আমরা এই চ্যানেলের সপ্তাহে অন্তত 2টো করে আপলোড করবো। তো এইটুকু বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। সব থেকে শেষে বাংলাকে সাপোর্ট করুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, নমস্কার।